ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। ওয়েলকাম ব্যাক। আবার নতুন সেশন 2 এমসিকিউ সিরিজ। ডে 11 থেকে আমরা স্টার্ট করছি। আমাদের অলরেডি 10টা ক্লাস কমপ্লিট। আজকের 11 ক্লাস। তো স্টুডেন্টের কন্টিনিউয়াস মেসেজ, স্টুডেন্টের ডিমান্ড যে আবার এমসিকিউ সেশন কবে, বা স্পেশাল এমসিকিউ সেশন কি আর বন্ধ মানে হবে না নাকি। তো কন্টিনিউয়াসলি স্টুডেন্টের ডিমান্ডের উপরে আমরা আবার এই সেশনটা স্টার্ট করছি। তো ইম্পর্টেন্ট সেশন। আমরা প্রতিটা সাবজেক্টের প্রিভিয়াস ক্লাসগুলো হয়তো তোমাদের জানা আছে, দেখা সবগুলো কমপ্লিট, আর যদি কমপ্লিট না হয় ইমিডিয়েটলি ওগুলো কমপ্লিট করো। তো এটা একটা এই যে এমসিকিউ সেশন একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, কেননা শর্ট টাইমের ভিতরে যদি কেউ মনে করে যে আমার আগে কোনো প্রিপারেশন নেই, বা আগে আমার টাইম নেই, এখন আমার টাইম শর্ট, এই টাইম ডিউরেশনের মধ্যে যতদিনে অলরেডি এক্সামের আর বেশি দিন নেই, তো এই টাইম ডিউরেশনের মধ্যে এটা প্রিপারেশন ইজি প্রসেসে সবগুলা সাবজেক্ট প্রিপারেশন নেওয়া সবচেয়ে বেস্ট টেকনিক এমসিকিউ সিরিজ। যার কারণে আমরা আবার আজকে থেকে এমসিকিউ সিরিজটা আমরা স্টার্ট করলাম। তো এমসিকিউ সিরিজ ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা সাবজেক্ট সিলেবাসের সিএচও হোক বা নার্সিং অফিসার যেটাই হোক, সিলেবাসের প্রতিটা কন্টেন্ট, প্রতিটা সিলেবাসের সাবজেক্টগুলোর উপরে বেস করে এই সেশনটা, ঠিক আছে। তো যদি আগের ক্লাসগুলো কমপ্লিট না হয়, ক্লাসগুলো ইমিডিয়েটলি কমপ্লিট করো, প্রত্যেকদিন ট্রাই করো যাতে একটা করে ক্লাস কমপ্লিট করতে। আর আজকের থেকে এমসিকিউ সেশন আমরা কন্টিনিউ করছি। তো দেখছি কতদিন এটা করানো যায়, কারণ আমরা চাই কি ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে সিলেক্ট হয়, আর সবাই যাতে এটা বলে যে 360 থেকে ম্যাক্সিমাম সিলেকশন। তো আমরা স্টুডেন্টের বেটারমেন্টের জন্য আমাদের এটাই সবসময় একটা টার্গেট যে স্টুডেন্ট যাতে সিলেক্ট হয়, ঠিক আছে। স্টুডেন্ট যাতে সিলেক্ট হয়, স্টুডেন্ট যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যাতে আমাদের এখান থেকে সিলেক্ট হয়, আর আমরা এটা সবসময় ট্রাই করি। প্রিভিয়াস সেশনগুলো থেকে আজকে মানে এখনের সেশনগুলো একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে আগের সেশনগুলো ছিল অনেক লেন্থি সেশন, আর এখন থেকে সেশনগুলো একটু ছোট সেশন হবে। বাট এটা প্রমিস আমার থেকে যে কোনো সেশনের রেশনাল মিস যাবে না, ঠিক আছে। প্রতিটা সেশনের রেশনাল যেমন আগে ছিল, এখনো সেম রেশনাল থাকবে, সেম কনসেপ্ট থাকবে, সেম লজিক্যাল থাকবে, ঠিক আছে। এমন না যে ছোট সেশন মানে আমি শুরু ছোট মানে কয়েকটা কোশ্চেন দিয়ে শেষ করে দিই, না। প্রতিটা কোশ্চেনের যতটুকু রেশনাল দরকার একদম ইনডেপথ ডিসকাস করা হবে। এটা মানে এটা আমার থেকে প্রমিস, ঠিক আছে। তো সেশন ছোট বড় এটা দিয়ে হয় না, সবসময় কোয়ালিটিটা ম্যাটার করে। আমি একটা সেশন নিলাম 2 ঘন্টার, আমি 100টা কোশ্চেন কমপ্লিট করলাম, না, লাভ নেই। আমার আমি 10টা করি বা 5টাই করি বা 20টাই করি, যাই করি, প্রতিটা সেশনের এই যে 20টা কোশ্চেন করলাম, প্রতিটা কোশ্চেনে যাতে আমার ইনডেপথ নলেজ থাকে, এক্সামে আসলে যাতে কোনো কোশ্চেন যাতে বাদ না যায়, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। সবসময় কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কোয়ান্টিটির দিকে গিয়ে লাভ নেই। কোয়ান্টিটির দিকে গিয়ে দেখতে গেলে আমি চাইলে আরো অনেকগুলো কোশ্চেন করাতে পারি, ঠিক না। একদিনে একটা সেশনে 1 ঘন্টা সেশনে আমি 50 থেকে 60টা কোশ্চেন করাতে পারি, তো লাভ নেই। আমার 50-60টা কোশ্চেন করে আমার যদি নলেজে না জানা থাকে তো লাভ নেই। এজন্য সেশন যতক্ষণই হোক সবসময় কোয়ালিটিটা যাতে মেনটেন হয়, আর সেটাই সবসময় আমি ট্রাই করি। তো চলো আজকে সেশন স্টার্ট করি। কোশ্চেন স্ক্রিনে থাকবে, তোমরা দেখবে কোশ্চেনে কি লেখা আছে, তারপরে কোশ্চেনটা পরে আনসার করার ট্রাই করবে, ঠিক আছে। তো আশা করি জিনিসগুলো তোমরা জানো, আগে প্রিভিয়াস সেশনও এমনভাবে আমরা স্টার্ট করলাম। তো এই সেশন থেকে আবার কন্টিনিউ হবে, যাতে তোমাদের সামনের এক্সামের জন্য যাতে ইজি হয় এবং খুব শর্ট ডিউরেশনের মধ্যে যাতে কুইক রিভিশন হয়, প্রতিটা সাবজেক্ট যাতে কুইক রিভিশন হয়, ঠিক আছে। তো চলো স্টার্ট করি আজকের সেশন। প্রতিটা এমসিকিউ কোনো না কোনো দিকে ইম্পর্টেন্ট, প্রতিটা এমসিকিউ এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এমসিকিউ আমি একটাই এমসিকিউ, কারণ এই এমসিকিউ এখানে একটাই স্ক্রিনে এমসিকিউ, বাট যখন ডিসকাশন শুরু হয় তখন অনেকগুলো এমসিকিউ থাকে, ঠিক আছে। তো এটা যাতে তোমাদের একটু ফোকাসে থাকে যে প্রতিটা এমসিকিউর যে রেশনালটা ইম্পর্টেন্ট। তোমার অনেকে মানে ভাবে কি শুধু আমার এমসিকিউটা ইম্পর্টেন্ট, না। এমসিকিউটা জাস্ট একটা মানে কোনো একটা টপিক স্টার্ট করার জাস্ট একটা হেডলাইন, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পুরা জিনিসটা, পুরা টপিকটা যা যা ডিসকাস করা হয় একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবটাই ইম্পর্টেন্ট এক্সামে। তো বেস্ট তোমরা যখনই সেশনগুলো অ্যাটেন্ড করো, অনলাইন হোক অফলাইন হোক বা রেকর্ডেড ভিডিও হোক, যখনই অ্যাটেন্ড করো অ্যাটলিস্ট ট্রাই করো কোশ্চেনটা দেখে তারপর এটা আনসার করার ট্রাই করো। অ্যাকুরেসিটা চেঞ্জ করো, অ্যাকুরেসিটা ইমপ্রুভ করো, ঠিক আছে। যত অ্যাকুরেসি বাড়বে তত বেনিফিট, ঠিক আছে। তো
এখানে কোশ্চেন কি আছে, অ্যানালাইসিস অফ রুটিন মেজারমেন্ট ইজ এইমড টু ডিটেক্ট চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, মনিটরিং, সার্ভিলেন্স, আইসোলেশন, ইভালুয়েশন। চারটা অপশন দেওয়া থাকে সেম এক্সামের মতো। এক্সামে হয়তো বা চারটা জায়গায় পাঁচটা অপশনও দিতে মানে থাকতে পারে, যে আরেকটা যদি ডো নট নো, ঠিক আছে। তো থাকলে থাকবে, না থাকলে কোনো অসুবিধা নেই। মেইন চারটা কোশ্চেন, এটার মধ্যে কোশ্চেন বুঝে সবসময় যদি কোশ্চেন জানা না থাকে তো ইলিমিনেট করা ট্রাই করো। ইলিমিনেশন একটা বেস্ট প্রসেস। যদি আমার কোশ্চেন জানা নাও থাকে, আমার অ্যাটলিস্ট ট্রাই করো চারটা থেকে তিনটাতে আনতে, তিনটা থেকে দুইটাতে আনতে, ঠিক আছে। এমনভাবে ইলিমিনেট করার ট্রাই করো, ঠিক আছে। তো এটার আনসারটা কি? Analysis of routine measurement is aimed to detect changes in environment, monitoring, surveillance, isolation, and evaluation. কোনটা হবে আনসার? ইভালুয়েশন তো না, ঠিক আছে। আইসোলেশন না, আইসোলেশন না। মনিটরিং আর সার্ভিলেন্সের মধ্যে কোনটা? সার্ভিলেন্সও না, এটার আনসার মনিটরিং, ঠিক আছে। সার্ভিলেন্সটা কি? তো সার্ভিলেন্সটা কি? সার্ভিলেন্স কি? ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। যেমন আমরা সাপোজ ধরো কোনো একটা ডিজিজ, তো ডিজিজ যখন আমরা সাপোজ কোভিড-19 সময়, তো কোভিড-19 যে সার্ভেটা, এটা কি কন্টিনিউয়াস প্রসেস ছিল। এমন না যে একদিন অ্যানালাইসিস, একদিন স্ক্রিনিং করে 2 দিন বন্ধ, এমন কি হয় না। কোনো একটা ডিজিজ বা যে কোনো কিছু, এটা একটা কন্টিনিউয়াস সার্ভে তো হয়, ঠিক আছে। যেমন সাপোজ ধর আমরা যদি এনসিডি স্ক্রিনিং স্টার্ট করি, ঠিক আছে, তো এনসিডি স্ক্রিনিংটা কি একদিন করে 10 দিন বন্ধ, এমন নাকি? না, এটা একটা কন্টিনিউয়াস এন্ড সিস্টেমেটিক প্রসেস। সিস্টেমেটিক প্রসেস মানে যেখানে হাই রিস্ক এরিয়া থাকে এটা আগে আমার স্ক্রিনিং করা দরকার, মানে যেখানে লো রিস্ক থাকে বা যেখানে পেশেন্ট নেই এটা আমি আগে অ্যাসেস করি না। কন্টিনিউয়াস প্রসেস এবং সিস্টেমেটিক প্রসেস, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, ফর প্ল্যানিং। প্রথমে আমার ডাটা কালেকশন হয়, তারপরে সেই ডাটার উপরে বেস করে আমার প্ল্যানিং হয়, অ্যানালাইসিস হয়, তারপরে ইন্টারপ্রিটেশন হয়, তারপরে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভ্যালুয়েশন, ঠিক আছে। ওভারঅল কি, যখন আমরা সার্ভে করি মানে সার্ভিলেন্স করি, প্রথমে আমার ওভারঅল ডাটা কালেক্ট হয়, ঠিক আছে। ডাটা কালেক্ট হওয়ার পরে তারপর আমার প্ল্যানিং হয় যে কোন জায়গার মধ্যে সবচেয়ে ডিজিজ পার্সেন্টেজটা বেশি, কোন জায়গার মধ্যে সবচেয়ে হাই রিস্ক ক্যাটাগরি পেশেন্ট থাকে, ঠিক আছে। এই জায়গাটা আমার ডিটেক্ট করার পরে তারপর আমার সেই অনুসারে প্ল্যানিং হয়, তারপরে ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন হয়, ঠিক আছে। কারণ এটা একটা সিস্টেমেটিক প্রসেস, এমন না যে আমি যেখান থেকে সেখানে স্টার্ট করলাম, ঠিক আছে। কারণ এটা একটা সিস্টেমেটিক ওয়েতে রান করতে হয় সার্ভিলেন্স, ঠিক আছে। এটা কি সার্ভিলেন্স। তো সার্ভিলেন্সের 3টা ক্যাটাগরি থাকে, মানে 3টা টাইপ থাকে। কি কি থাকে? 3 টাইপস। একটা থাকে অ্যাক্টিভ, প্যাসিভ, আর কি থাকে সেন্টিনেল সার্ভিলেন্স। অ্যাক্টিভ, প্যাসিভ আর সেন্টিনেল সার্ভিলেন্স, ঠিক আছে। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মিন্স যারাই মানে যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে ওরা কি করে, ফিজিক্যালি ভেরিফাই করে, ফিজিক্যালি ভিজিট করে, ঠিক আছে। এটা কি অ্যাক্টিভ। তো হেলথ কেয়ার প্রোভাইডার ভিজিট টু পেশেন্ট হোম, ঠিক আছে। তো যারা হেলথ কেয়ার অ্যাক্টিভলি ইনভলভ থাকে, যেটা প্যাসিভ কি, ঠিক অপোজিট। হেলথ কেয়ার প্রোভাইডার পেশেন্ট ভিজিট টু হসপিটাল,
ঠিক আছে। অ্যাক্টিভ কি, যারা ধরো তোমরা সিএইচও হওয়ার পরে ভিলেজে মানে ভিজিট করে তোমাদের বিভিন্ন ম্যালেরিয়া স্ক্রিনিং, এনসিডি স্ক্রিনিং, ঠিক আছে, লেপ্রোসি স্ক্রিনিং, এগুলা তোমরা করবে। ঠিক আছে, তো তোমরা যখন হেলথ কেয়ার প্রোভাইডার যখন ভিজিট করে, ফিজিক্যালি যখন ভিজিট করে কোনো একটা ভিলেজে বা কোনো একটা এরিয়াতে যখন ভিজিট করে, কেন ভিজিট করে? কেস ডিটেক্ট করার জন্য, হাই রিস্ক ক্যাটাগরি যারা থাকে বা হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন যারা থাকে ডিটেক্ট করার জন্য। তো অ্যাক্টিভ কি, যারা ভিজিট করে, হেলথ কেয়ার প্রোভাইডার যারা ভিজিট করে পেশেন্টের বাড়িতে বা এরিয়াতে যেখানে হাই রিস্ক জোন থাকে। আর পেসিভ কি, ঠিক অপোজিটটা, যেমন ওপিডি তে পেশেন্ট আসে, তো এটা কি, এটা পেসিভ সার্ভিলেন্স। আর এটা কি, সেন্ট্রাল সার্ভিলেন্স। সেন্ট্রাল সার্ভিলেন্সটা কি, হিডেন কেস। হিডেন কেস, যেমন কিছু কেস থাকে হিডেন থাকে, যেমন এইচআইভির ক্ষেত্রে হিডেন কেস থাকে। কেন এইচআইভির ক্ষেত্রে? কারণ এইচআইভির যে এক্সপোজারটা, যেমন এইচআইভির অনেকগুলা মোড অফ ট্রান্সমিশন থাকে। এটা থাকে ব্লাড ট্রান্সফিউশন, ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন, এটা থাকে সেক্সুয়াল কন্ট্যাক্ট। তো যারা সেক্সুয়াল ওয়ার্কার থাকে, ঠিক আছে, ওরা মানে হিডেন কেস থাকে, ওদের মধ্যে হিডেন থাকে যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে স্প্রেড হয়, ঠিক আছে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে। তো এগুলা সবসময় হিডেন থাকে। তো হিডেন কেসগুলা ডিটেক্ট করার জন্য এটা একটা সার্ভিলেন্সের টেকনিক। ঠিক আছে, এই কারণে এটা কি কন্টিনিউয়াস প্রসেস, সিস্টেমেটিক প্রসেস। ঠিক আছে, কারণ এগুলা যে অ্যাক্টিভ, প্যাসিভ, সেন্ট্রাল সার্ভিলেন্স, এগুলো করার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে রান করতে লাগে। ঠিক আছে, বোঝা গেল টোটাল তিনটা কেস, অ্যাক্টিভ, প্যাসিভ আর সেন্টিনেল সার্ভিলেন্স। ঠিক আছে, ক্লিয়ার? সার্ভিলেন্স, আইসোলেশন এন্ড মনিটরিং, না, আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন, দুইটা খুব কাছাকাছি টার্ম এবং খুব ফেভারিট টার্ম কোভিড-19 টাইমে। এই দুইটা টার্মে খুব বারবার রিপিট করা টার্ম। দুইটা কি, একটা আইসোলেশন আর একটা কোয়ারেন্টাইন। কি আইসোলেশনটা কি? ইনফেক্টেড। আর কোয়ারেন্টাইন হেলদি পারসন। হেলদি পারসন, তো আইসোলেশনটা কি? হু আর অলরেডি সিক। ঠিক আছে, আর এখানে নট ইয়েট সিক, তো তারা কি হেলদি পারসন? আচ্ছা, এরা তো ঠিক আছে ইনফেক্টেড পারসন। হ্যাঁ, ইনফেক্টেড পারসন। আর এরা ঠিক আছে, এরা হেলদি পারসনও না, ইনফেক্টেড পারসনও না। ঠিক আছে, ওরা এক্সপোজ পারসন। ঠিক আছে, আচ্ছা, এটার ডিউরেশনটা কতদিন থাকে? মানে ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি। ঠিক আছে, আইসোলেশন, যেমন কোভিড-19 সময় আমরা আইসোলেট করে রাখতাম। ঠিক আছে, তো আইসোলেশন ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি, তার মধ্যে যতদিন ইনফেকশন পিরিয়ডটা থাকে, কারণ এই কেসগুলোর মধ্যে অলরেডি ইনকিউবেশন পিরিয়ড কমপ্লিট। ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে ম্যাক্সিমাম তার মধ্যে যে ভাইরাসের যে এফেক্টটা থাকে, ঠিক আছে, যতদিন পর্যন্ত থাকে, কারণ এটা ডিপেন্ড করে, এটা কোনো ফিক্স থাকে না। চিকেন পক্স থেকে আলাদা থাকে, কোভিড-19 এর ক্ষেত্রে আলাদা থাকে, মামস এর ক্ষেত্রে আলাদা, রুবেলার ক্ষেত্রে আলাদা থাকে। ঠিক আছে, তো যে যে ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে প্রতিটা ডিজিজ ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স উপরে। আর এখানে তার ডিউরেশনটা কত থাকে? আপ টু দা ইনকিউবেশন পিরিয়ড। যেমন ইনকিউবেশন পিরিয়ড কোভিড-19 যদি দেখি আমি, কতদিন আমরা কোয়ারেন্টাইনে রাখতাম? 14 ডেজ। ঠিক আছে, এটাও ডিপেন্ড করে ইনকিউবেশন পিরিয়ড, সবগুলো ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড আলাদা থাকে। তো আমরা কোয়ারেন্টাইন রাখি এক্সপোজ পার্সন, যারা মানে ইনফেক্টেড পার্সনের যদি টাচে থাকে, এক্সপোজ পার্সন যারা আপ টু দা ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত আমরা কোয়ারেন্টাইন পিরিয়ড রাখি। ঠিক আছে, আচ্ছা,
এটা কোন ক্যাটাগরির মধ্যে আসে, মানে এটা কোন ক্যাটাগরি মিন্স এটা লেভেল অফ প্রিভেনশনে কোন ক্যাটাগরির মধ্যে আসে? আইসোলেশন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি? কেন সেকেন্ডারি রিজন? হ্যাঁ, এখানের মধ্যে রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ অলরেডি তো রিস্ক ফ্যাক্টর আছে। এখানে কজেস, কজেস অলরেডি আছে, ঠিক আছে। তা এখানে ডিজিজ, ডিজিজ অলরেডি আছে, তো এটা কি সেকেন্ডারি, সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। আর কোয়ারেন্টাইনটা প্রাইমারি, প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। এখানে কি নাই? এখানে তো সবগুলাই আছে, ডিজিজ, রিস্ক ফ্যাক্টর, কজেস, ডিজিজ সব আছে। এখানে কি নাই? এখানে ডিজিজ আছে না? ডিজিজ তো নাই, ঠিক না? বাট এখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, কজেস, কজেন্ট অ্যাবসেন্ট, রিস্ক ডিজিজ অ্যাবসেন্ট, ঠিক আছে। তো এখানে এই পেশেন্টগুলো যারা এক্সপোজ পারসন, এখানে কিন্তু ডিজিজ হওয়ার চান্স থাকে, না হওয়ার চান্স থাকে, এখানে কোনো সিওরিটি থাকে না, ঠিক আছে। জাস্ট রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর কি, যারা অলরেডি ইনফেক্টেড পেশেন্টের টাচে যারা থাকে তারাই রিস্ক ফ্যাক্টরের চান্স থাকে, ঠিক আছে। ক্লিয়ার? আইসোলেশন আর কোয়ারেন্টাইন, ঠিক আছে। এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো যে কোন লেভেলে কোনটা থাকে, লেভেল অফ প্রিভেনশনে কোনটা কোন লেভেলে থাকে, একটা সেকেন্ডারি আর একটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মনিটরিংটা তো এটাই, অ্যানালাইসিস অফ রুটিন, মেজারমেন্ট, এটা তো ক্লিয়ার। সার্ভিলেন্স, আইসোলেশন সব ক্লিয়ার। চলো নেক্সট। যারা নিউ স্টুডেন্ট, যারা নিউ স্টুডেন্ট অ্যাডমিশন, তোমরা রিসেন্টলি যারা অ্যাডমিশন হচ্ছ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই বা প্যানিক হওয়ারও কোনো দরকার নেই। তোমরা একটু যে সবাই অ্যাপ অ্যাক্সেস দেওয়া আছে, অ্যাপের মধ্যে যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, ক্লাসগুলো কমপ্লিট করো। একটা সিএইচওর আলাদা একটা আছে, নার্সিং অফিসার আলাদা আছে, ঠিক আছে। প্রতিটা ক্লাস কমপ্লিট করো, ঠিক আছে। ক্লাস কমপ্লিট করো, ক্লাস কমপ্লিট করার আগে অন্যদিকে রান করার দরকার নেই, মানে কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে। যেগুলো যেগুলো প্র্যাকটিস টেস্ট অ্যাপের মধ্যে প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে, প্র্যাকটিস টেস্টে এখন যাওয়ার দরকার নেই। তোমরা প্রথমে আগে ক্লাসগুলো কমপ্লিট করো, মানে থিওরি ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। এগুলো যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো, ঠিক আছে। কমপ্লিট করার পরে তারপরে সাইড বাই সাইড তোমরা ইউটিউবের সবগুলো ক্লাস কমপ্লিট করো, ঠিক আছে। ইউটিউবে যতগুলো কুইক লার্নিং সিরিজ আছে এগুলো কমপ্লিট করো। এগুলো কমপ্লিট করার পরে তারপরে প্র্যাকটিসটা স্টার্ট করো, ঠিক আছে। তো প্রথম তোমরা সিএইচও হোক বা নার্সিং অফিসার হোক, প্রথমে থিওরি ক্লাস কমপ্লিট করো, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান। স্টেপ টু, কুইক লার্নিং সিরিজ। যতগুলো কুইক লার্নিং সিরিজ আছে সবগুলো 360 চ্যানেল থেকে গুলো কমপ্লিট করো, ঠিক আছে। এটা স্টেপ টু। স্টেপ থ্রিতে তোমরা কি করবে? স্টেপ থ্রিতে প্র্যাকটিস টেস্ট, হ্যাঁ 2020 সিরিজ স্টার্ট করো। 2020 সিরিজ, 2020 সিরিজ স্টার্ট করো। এটা 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 অলরেডি অ্যাভেলেবল, অ্যাপের মধ্যে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। স্টেপ ফোরে তোমাদের প্র্যাকটিস টেস্ট শুরু করো। প্র্যাকটিস টেস্ট শুরু করো, এটা অ্যাপের মধ্যে অ্যাভেলেবল আছে, এটা অ্যাপের মধ্যে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সিকোয়েন্সটা ফলো করো, মানে শুরু করা মাত্র প্র্যাকটিস টেস্ট শুরু করার দরকার নেই, তাহলে একটু অসুবিধা হবে, ঠিক আছে। আগে সবগুলা থিওরি সাবজেক্টগুলো কমপ্লিট করো, হ্যাঁ। যেটার জন্য আসো, সিএইচও হোক বা নার্সিং অফিসে যেটা হোক, আগে থিওরিটা কমপ্লিট করো, তারপরে কুইক লার্নিং সিরিজ ইউটিউব থেকে কমপ্লিট করো। এটা কমপ্লিট করার পরে তারপরে 2020 সিরিজ কমপ্লিট করো, ঠিক আছে। এখানে যে টপিকগুলো দেওয়া আছে এগুলোর উপরে এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। এরপরে প্র্যাকটিস টেস্ট, এগুলো সবগুলো কম্বাইন সাবজেক্ট, ঠিক আছে। আর এটার সঙ্গে সঙ্গে মানে ডেইলি ট্রাই করো একটা এমসিকিউ সেশন, এমসিকিউ সিরিজ, ঠিক আছে। এটা ইউটিউবের মধ্যে আছে,
ঠিক আছে, ডেইলি 1 সেশন। ঠিক আছে, এটার কোনো স্টেপ নেই, এটা জাস্ট প্রত্যেকদিন একটা একটা করে কমপ্লিট করো। ঠিক আছে, অলরেডি 10টা ক্লাস দেওয়া আছে ইউটিউবের মধ্যে, আরও আসছে। তো এগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের টোটাল 4টা স্টেপ। ঠিক আছে, এই 4টা স্টেপ, এগুলো প্রতিটা স্টেপের সঙ্গে সঙ্গে একটা একটা করে সেশন কমপ্লিট করো, এমসিকিউ সেশন। ঠিক আছে, তো এই সিস্টেম ভাবে চলো। ঠিক আছে, মানে হঠাৎ করে দেখলে মনে হয় যেন অনেক কিছু পড়া, একটু সিস্টেমেটিক্যালি পড়লে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, সবগুলা ক্লাস খুব সুন্দরভাবে করানো আছে, খুব ইজি প্রসেসে দেওয়া আছে, জাস্ট টাইম স্পেন্ড করো। ঠিক আছে, তোমাদের এখন ঠিক আছে, আচ্ছা, যারা এখন নতুন যারা স্টুডেন্ট আছো, তোমরা ট্রাই করো অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার ডেলি। ঠিক আছে, ডেলি অ্যাটলিস্ট ট্রাই করো, অ্যাটলিস্ট। ঠিক আছে, মিনিমাম 6 to 7 আওয়ার ট্রাই করো। ঠিক আছে, কারণ যেহেতু টাইম শর্ট টাইম, তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, এটা নিউ স্টুডেন্টের জন্য। ঠিক আছে, আর যারা ওল্ড স্টুডেন্ট, হ্যাঁ, 4 to 5 আওয়ার, 4 to 5 আওয়ার ডেলি। ওল্ড স্টুডেন্ট, তোমরা যারা ওল্ড স্টুডেন্ট আছো, তোমরা জাস্ট যে যে কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস টেস্ট, ইউটিউব ভিডিও, यूट्यूब क्लास, ऑनलाइन और ऑफलाइन क्लास अटेंड करो डेली। ঠিক আছে, এগুলা তোমরা করো আর রিভিশন করো। ঠিক আছে, এগুলো যারা ওল্ড স্টুডেন্ট আছে এগুলো এটা করো, আর তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো ওই সিকোয়েন্সটা ফলো করো। ঠিক আছে, 4টা স্টেপ এগুলো সবগুলো ফলো করো। ঠিক আছে, তো এইভাবে পড়ো, সিলেবাস যে টাইম আছে টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, টাইম নষ্ট করো না, যে টাইম আছে খুব এনাফ টাইম। ঠিক আছে, প্রিপারেশনের জন্য এনাফ টাইম, টাইম স্পেন্ড করো এক্সামের জন্য, বেনিফিট হবে। আর আদারওয়াইজ যদি টাইম না দেওয়া হবে না কিন্তু, কারণ অনেক কিছুই পড়ার বাকি আছে। ঠিক না? আচ্ছা, কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য লোকালাইজ কজেস অফ ব্যাড সোর? কোনটা আনসার? ফ্রিকশন, এক্সেসিভ হিট, ইসচেমিয়া, আদার্স। এই কোশ্চেনটা যদি আসে 99 স্টুডেন্টের আনসার এটা, ঠিক না? বাট এটা রং। ঠিক আছে, সবসময় যখন কোশ্চেন যখন আসে এ নাম্বার কোশ্চেনটা অ্যাভয়েড করতে ট্রাই করো, যদি তুমি শিওর না থাকো কোশ্চেন অ্যাভয়েড করো। ঠিক আছে, সবসময় এ নাম্বার কোশ্চেন কিন্তু রং থাকে। তুমি যদি কনফিডেন্ট থাকো, শিওর থাকো, তখন অ্যাটেন্ড করো, সেটা আলাদা ম্যাটার। বাট যদি তুমি শিওর না থাকো 100%, তুমি অ্যাভয়েড করো কোশ্চেন। ঠিক আছে, ফ্রিকশন, এক্সেসিভ হিট, ইসচেমিয়া, আদার্স, কোনটা হয়? হোয়াট ইজ দেয়ার লোকালাইজ কজেস অফ ব্যাড সোর? ঠিক আছে, কোশ্চেনের মধ্যে কোশ্চেনের আনসার থাকে। এখানে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য লোকালাইজ কজ অফ ব্যাড সোর? ব্যাড সোর কি? অলরেডি যে পেশেন্ট আছে, অলরেডি পেশেন্টের ব্যাড সোর। ঠিক আছে, তো ব্যাড সোর কি? ব্যাড সোর মিনস এটা স্টার্টিং না, অলরেডি পেশেন্টের উন্ড আছে। ঠিক আছে, উন্ডাতে একদিনে শুরু হয় না। এটা যদি আজকে বলতো প্রাইমারি কজেস, ঠিক আছে, তখন ফ্রিকশন। ঠিক আছে, বাট এটা তো অলরেডি উন্ড আছে, তো সেই ক্ষেত্রে তো এটা ফ্রিকশন কিভাবে? ফ্রিকশন তো স্টার্টিং এ হয়, ফ্রিকশনের মধ্যে তো কোনো ব্যাড সোর হওয়ার কথা না।
আজকে যদি একটা পেশেন্টের ফ্রিকশন হয়, আজকে কি বেড সোর হয় না? তো ফ্রিকশন কিভাবে হয় আনসার? ঠিক আছে, বেড সোর হওয়ার ক্ষেত্রে নিশ্চয় অন্য কিছু ফ্যাক্টর ইনভলভ আছে, নিশ্চয়ই এটা একদিন আর হয় না। ঠিক আছে, এটা নিশ্চয়ই বেশ কিছুদিন লং টাইম এটা ফ্রিকশন হওয়ার পরে তারপরে মানে বেড সোরটা হয়। ঠিক আছে, বেড সোর also known as decubitus ulcer, also known as ফার্স্ট ইয়ারের নার্সিং এর ফার্স্ট ইয়ার খুব ফেভারিট টপিক না বেড সোর? ফার্স্ট ইয়ারে যে যে টপিকগুলো মানে নার্সিং ফাউন্ডেশনের যে টপিকগুলো, এটা নার্সিং লাইফের হোল লাইফ এই টপিকগুলো কাজে লাগে। সে পজিশন বলো, সে ক্যাথেটারাইজেশন বলো, সে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন বলো, সে নার্সিং কেয়ার বলো, সে বেড সোর, সে সিজ বাথ, সে টেম্পারেচার, ভাইটাল সাইন, এগুলো প্রতিটা স্টেজে নার্সিং ফাউন্ডেশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা একটু ফার্স্ট ইয়ারে ফাঁকি ফুকি দিয়ে যারা পাস করলে তারা কিন্তু ওই সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে বা এর পরের মানে কি হয়, মানে নিচে যদি স্ট্রং না থাকে উপরের দিকে স্ট্রং করে লাভ নেই, কারণ নিচে তো গলত। এই জন্য নার্সিং মানে ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন অ্যানাটমি ফিজিওলজি, হোল লাইফ লাগে অ্যানাটমি ফিজিওলজি। বোরিং লাগতো না ফার্স্ট ইয়ারে অ্যানাটমি ফিজিওলজি? তো যে জিনিসগুলো বোরিং লাগে এই জিনিসগুলো তো লাইফে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা ইজিলি অ্যাচিভ করা যায়, যেমন ইজি সাবজেক্ট কি ছিল? নিউট্রিশন। হ্যাঁ ঠিক আছে, নিউট্রিশনও ইম্পর্টেন্ট, বাট অ্যানাটমি ফিজিওলজি, তারপরে মাইক্রোবায়োলজি, হ্যাঁ, তারপরে নার্সিং ফাউন্ডেশন, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এটা একটা চেইন সিস্টেম, যদি শুরু থেকে ক্লিয়ার না হয় পরবর্তী সময় বারবার ধাক্কা খেতে লাগে। এরপরে তো নার্সিং মেডিকেল সার্জিক্যাল শুরু হয়, মেডিকেল সার্জিক্যাল 1-2 শুরু হয়, হ্যাঁ, তারপরে পেডিয়াট্রিক শুরু হয়, হুম, সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি তো ঠিক আছে, সাইকিয়াট্রি ঠিক আছে। আচ্ছা, তো ডিকিউবিটাস আলসার, প্রেশার আলসার, আর কিছু আছে নাম এটা? আচ্ছা, তো ঠিক আছে, তো এটা যেখানে যে প্রেসার পয়েন্ট গুলা থাকে, প্রেসার পয়েন্ট ঠিক আছে, যেগুলো প্রেসার পয়েন্ট থাকে প্রেশার, যে যে পয়েন্টগুলা সাধারণত সুপাইন পজিশনে যখন পেশেন্ট থাকে, ঠিক আছে, সুপাইন পজিশনের ক্ষেত্রে কোন কোন পার্টগুলো প্রেসার পয়েন্ট থাকে যখন পেশেন্ট সুপাইন? ব্যাক সাইড কোনটা? স্যাক্রাম তো থাকে, স্ক্যাপুলা থাকে, ঠিক আছে, তারপরে কোনটা থাকে? প্রেসার পয়েন্ট কোন জায়গাগুলো আমরা যখন সুপাইন পজিশন থাকে সবচেয়ে মানে সবচেয়ে বেশি প্রেসার পয়েন্ট থাকে বাটাক এরিয়া। ঠিক আছে, সবচেয়ে বাটাক এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যাড সোর হয়। ঠিক আছে, কারণ এখানে সবচেয়ে বেশি প্রেসার পয়েন্ট থাকে, হাতে অতটা প্রেসার পয়েন্ট পড়ে না।
ঠিক আছে, ফলে ছোট উন্ট হয়, ঠিক আছে। বাটাকের মধ্যে সবচেয়ে বেশি প্রেসার পয়েন্ট থাকে, ঠিক আছে। পেশেন্ট যেদিকে মুভ করে সেদিকে প্রেসার পয়েন্ট থাকে, আর এই জন্য পেশেন্ট ইনস্ট্রাক্ট করা হয় রিপজিশনিং এভরি 2 আওয়ার, ঠিক আছে। আর তো এটা কি, ইট ইজ এ লোকালাইজড ইনজুরি টু দ্য স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু ডিউ টু এক্সেসিভ ফ্রিকশন, ঠিক আছে। তো এই যে ফ্রিকশন, এখানে কোশ্চেন আছে একটা, ফ্রিকশন কি? ফ্রিকশন মিন্স এটা থেকে স্টার্ট হয়, এটা প্রাইমারি স্টেপ, ঠিক আছে, প্রাইমারি স্টেপ এটা। তো যখন এক্সেসিভ ফ্রিকশন হয় তখন কি হয়, যে টিস্যু থাকে, যে সেল থাকে, আম, তো সেলের মধ্যে কি হয়, হাইপোক্সিয়া হয়, হয় না, হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিমিয়া হয়। তো কেন হয়? কারণ এখানে এক্সেসিভ ফ্রিকশন হওয়ার পরে কি হয়, যে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন রেস্ট্রিক্ট হওয়ার পরে কি হয়, ইসচেমিয়া হয়, ঠিক আছে। তো এই যে প্রসেসটা যদি কন্টিনিউ বেসিসে চলে তখন কি হয়, এই সেলগুলা নেক্রোসিস হয়, সেলগুলো ডেথ হয়, কারণ সেলগুলোর মধ্যে অক্সিজেন থাকে না, সেলগুলোর মধ্যে ব্লাড থাকে না। যখন সেলগুলো ডেথ হয় তখন কি হয়, উন্ড ফরমেশন হয়, ঠিক আছে, উন্ড ফরমেশন হয়। তো ফার্স্ট স্টেপ ফ্রিকশন থেকে স্টার্ট হয়, ঠিক আছে। ফ্রিকশন থেকে হিট প্রডিউস হয়, হিট থেকে তারপরে কি হয়, একটা টাইমে সেলগুলো ডেথ হয়, কারণ ইসচেমিয়া হয়, নেক্রোসিস হয় টিস্যু, ঠিক আছে। টিস্যু নেক্রোসিস হওয়ার পরে তারপরে এখানে উন্ড ফরমেশন হয়, ঠিক আছে। তো এটাই ডিকিউবিটাস আলসার, প্রেশার আলসার আর বেডসোর সেম জিনিস, ঠিক আছে। তো ডিকিউবিটাস আলসারে এখানে কিছু মানে ডিগ্রি থাকে, ঠিক আছে, 5 ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। আর এক্সামে সবচেয়ে ফেভারিট কোশ্চেন এই ডিগ্রি থেকে, একটা বার্নের ডিগ্রি থাকে, একটা থাকে এটা ব্যাটসোরের, ঠিক আছে। তো এই ব্যাটসোরের ডিগ্রি অ্যাসেস করার জন্য আমরা একটা স্কেল ইউজ করি, কি স্কেল? ব্রেডেন স্কেল। ব্রেডেন স্কেল, ব্রেডেন স্কেল জানো সবাই? ঠিক আছে, কে? বারবারা ব্রেডেন অ্যান্ড ন্যান্সি বার্গস্টন কবে 1987-এ ব্রেডেন স্কেলটা ফার্স্ট স্টার্ট করে। আচ্ছা, এটা ফাংশন কি, মানে পারপাস কি? টু আইডেন্টিফাই দ্য রিস্ক অফ বেডসোর, ঠিক আছে। যে ব্রেডেন স্কেলের মধ্যে কিছু মেজারমেন্ট প্যারামিটার থাকে, মেজারমেন্ট প্যারামিটার উপরে কিছু নাম্বারিং করা থাকে। তো প্রতিটা নাম্বার ইন্ডিকেট করে এটা কোন ক্যাটাগরি, এটা কি সিভিয়ার, মাইল্ড, মডারেট না নর্মাল, ঠিক আছে। তো ওই রিস্ক আইডেন্টিফাই করে বেডসোরটা কতটা ডিপলি এটা ইনভলভ আছে, ঠিক আছে, ওইটার জন্য স্কেলটা ইউজ করা হয়, ঠিক আছে। এটার মধ্যে টোটাল 6টা প্যারামিটার থাকে, ঠিক আছে। কি কি প্যারামিটার থাকে? 6 components. Some fun. Sensory perception, activity, mobility, moisture, friction, এটা কি? সবগুলোর মধ্যে কত থাকে? 1 2 3 4, 1 2 3 4, 1 3 4। ঠিক আছে,
সবগুলোর মধ্যে কত থাকে? 4 স্কোর, একটার মধ্যে শুধু 3 স্কোর থাকে ফ্রিকশন, ঠিক আছে। তো 6 কম্পোনেন্টের মধ্যে কি? সাম, ফান, সেন্সরি পারসেপশন, অ্যাক্টিভিটি, মোবিলিটি, ময়েশ্চার, ফ্রিকশন, নিউট্রিশন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্কোর কত? সবগুলো প্লাস করলে ম্যাক্সিমাম স্কোর কত আছে? ম্যাক্সিমাম স্কোর আর মিনিমাম স্কোর। ম্যাক্সিমাম 4 8 23, মিনিমাম 1 2 3 4 5 6, ঠিক আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম যদি অ্যাবাভ 19 হয় নো রিস্ক, ঠিক আছে। অ্যাবাভ 19 নো রিস্ক, নো রিস্ক। অ্যাবাভ 19 মাইল্ড, মডারেট, সিভিয়ার, আর একটা ভেরি সিভিয়ার। Very severe, less than 9. Mild 15 to 18, 13 to 14, 10 to 12. এটা এক্সামে জিজ্ঞেস করে বারবারই। ভেরি সিভিয়ার স্কোর কত? লেস দেন, ঠিক আছে, 9। যদি নো রিস্ক থাকে মানে অ্যাবাভ 19 নো রিস্ক, এখানে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে, রেড স্কেল ছয়টা কম্পোনেন্ট, ম্যাক্সিমাম স্কোর 23, মিনিমাম স্কোর 6, ঠিক আছে। নো রিস্ক অ্যাবাভ 18, ভেরি সিভিয়ার রিস্ক লেস দেন 9, নো রিস্ক মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই বেডসোরের ডিগ্রি আর বার্নের ডিগ্রি অনেকটা কাছাকাছি, ঠিক আছে। এখানেও টোটাল 4টা, বার্নের মধ্যে টোটাল 4টা ডিগ্রি থাকে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, ফার্স্ট ডিগ্রিতে কি হয়? স্কিন ইনট্যাক্ট। এখানে কি হয়? শুধু এপিডার্মিস ইনভলভ থাকে, এপিডার্মিস ইনভলভ থাকে, যার কারণে এখানে শুধু রেডনেস হয়, ঠিক আছে, বা সোয়েলিং থাকে, ঠিক আছে, সোয়েলিং থাকে। সেকেন্ড ডিগ্রিতে কি হয়? স্কিন ব্রেকডাউন, এখানে ইনভলভ থাকে এপি প্লাস ডার্মিস, এপিডার্মিস আর ডার্মিস দুটো লেয়ার স্কিন ইনভলভ থাকে, যার কারণে এখানে কি হয়? এখানে হয় ব্লিস্টার ফরমেশন। থার্ড ডিগ্রিতে কি হয়? এপিডার্মিস, এপি প্লাস ডার্মিস প্লাস হাইপোডার্মিস, মানে সাবকিউটেনিয়াস টিস্যু, ঠিক আছে। আর ফোর্থ ডিগ্রিতে কি হয়? থার্ড ডিগ্রি প্লাস মাসেল প্লাস বোন প্লাস টেন্ডন সব ইনভলভ থাকে, সবকিছু এখানে ইনভলভ থাকে ফোর্থ ডিগ্রিতে, ঠিক আছে। তো ফোর্থ ডিগ্রিতে ইনভলভ থাকে মানে সবচেয়ে সিভিয়ার কেস কোনটা? ফোর্থ ডিগ্রি ব্যাড সোর, ঠিক আছে। আর ফার্স্ট ডিগ্রিতে কি হয়? স্কিন ইনটেক থাকে, এপিডার্মিস ইনভলভ থাকে, এখানে শুধু রেডনেস হয়, অতটা সিরিয়াস থাকে না, জাস্ট স্টার্টিং। সেকেন্ড ডিগ্রিতে এপি প্লাস ডার্মিস দুইটাই ইনভলভ থাকে, এখানে ব্লিস্টার ফর্মেশন হয়, এখানে ব্লিস্টার গুলো যদি ব্রেকডাউন হয়, এখানে অলরেডি স্কিন ব্রেকডাউনে থাকে,
আর যদি ব্লিস্টার যদি ব্রেকডাউন হয়, এটা 3rd ডিগ্রিতে কনভার্ট হয়, এটা হাইপোডার্মিস ইনভলভ থাকে। আর লাস্টেরটা পুরাটা লেয়ার ইনভলভ থাকে, স্কিনের পুরা লেয়ার সঙ্গে টেন্ডন বোন সবটাই ইনভলভ থাকে, ঠিক আছে। তো এটা টোটাল 4 ডিগ্রি। বেডসোরের ডিগ্রি আর বার্নের ডিগ্রিটা অনেকটাই সেম, ঠিক আছে। এখানেও পেইন থাকে, 2nd ডিগ্রিতে পেইন থাকে, হিউজ পেইন থাকে, বার্নের মধ্যেও সেম, ঠিক আছে, সিভিয়ার পেইন থাকে 2nd ডিগ্রিতে। আচ্ছা, এত কিছুর পরে কিভাবে প্রিভেনশন করা যায়? রিপজিশনিং এভরি 2 আওয়ার, আর হ্যাঁ হ্যাঁ হেয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস, এগুলো আমরা প্রোভাইড করতে পারি। রেগুলার ড্রেসিং। আচ্ছা, বেডসোরের ড্রেসিং কিভাবে করে? ইনার টু আউটার না আউটার টু ইনার? একমাত্র একটাই উন্ড ড্রেসিং করা হয়, যেটা আউটার টু ইনার, আর বাকি সব ড্রেসিং এ সেন্টার টু পেরিফেরি, ইনার টু আউটার। এটা ড্রেসিংটা কিভাবে করা হয়? আউটার টু ইনার, ঠিক আছে, আউটার টু ইনার। কেন আউটার টু ইনার? কারণ ইনারের যে পার্সেন্টটা এখানে থাকে মোর ইনফেকশন, ঠিক আছে, এখানে এদিকে থাকে লেস ইনফেকশন, ঠিক আছে। উল্টা দিকে যদি করি, মানে ইনার টু আউটার করলে ইনফেকশন স্প্রেড হয়, ঠিক আছে, মানে হাই ইনফেকশিয়াস এরিয়া থেকে লেস ইনফেকশিয়াস এরিয়াতে ইনফেকশন স্প্রেড হয়, ঠিক আছে। শুধুমাত্র এটাই একটা টেকনিক করার, বাকি সবগুলো সেম টেকনিকের, ঠিক আছে, ইনার টু আউটার, সেন্টার টু পেরিফেরি। আচ্ছা, তো রেগুলার ড্রেসিং এটা তো করা দরকার। তারপরে রিপজিশনিং, এভরি 2 আওয়ার। এভরি 2 আওয়ার মিনস মানে 10টার সময় আমি চেঞ্জ করলাম, আবার 12টার সময়, এরকম না, ঠিক আছে। উইদিন 2 আওয়ার, এভরি 2 আওয়ার মিনস উইদিন 2 আওয়ার, ঠিক আছে, উইদিন 2 আওয়ার। যে এমন না যে 2 ঘন্টা পরে পরে ভরি রেখে, এরকম না কিন্তু, ঠিক আছে। তারপরে এয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস, তারপরে প্রোটিন, ঠিক আছে। প্রোটিন সবচেয়ে বেস্ট উন্ড হিলিং এর জন্য, সবচেয়ে বেস্ট প্রোটিন, আর ভিটামিন সি, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তো এগুলোই মেন প্রিভেনশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা পজিশনিং, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লিয়ার? বেডসোর ক্লিয়ার? হোয়াট ইজ দ্য লোকালাইজড কজ অফ বেডসোর? কোনটা আনসার? ইসচেমিয়া, ঠিক আছে। সবগুলো রিজন থাকে, বাট কোনটা থাকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি ফার্স্ট থাকতো তখন ফ্রিকশন থাকতো, ঠিক আছে। ক্লিয়ার? বেডসোর ক্লিয়ার? চলো নেক্সট। As per the rule of 9, each lower limb accounts for how much percentage of total body surface area? 1%, 9%, 18%, 36%. কত পার্সেন্ট? Nine, 18,
কত? এটা থাক, এটার জায়গায় থাক। তো কত? হেড এন্ড নেক কত পার্সেন্ট? 9%। ঠিক আছে, হেড এন্ড নেক পর্যন্ত 9%, মানে ফ্রন্ট সাইড হাফ 4.5, ব্যাক সাইড 4.5, তো কত? 9%। ঠিক আছে, তারপরে এন্টেরিয়র টর্সো আর পোস্টেরিয়র টর্সো। ঠিক আছে, এন্টেরিয়র টর্সো, পোস্টেরিয়র টর্সো কত পার্সেন্ট? এটা তো 9%, আর এখানে থাকে এন্টেরিয়র টর্সো 18%, পোস্টেরিয়র 18। ঠিক আছে, আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস কত পার্সেন্ট? আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটি মিন্স হাত। ঠিক আছে, তো কত পার্সেন্ট এটা? হ্যাঁ, 9% প্লাস 9%। ঠিক আছে, মানে রাইট সাইডে 9, লেফট সাইডে 9, তো টোটাল 18%। লোয়ার এক্সট্রিমিটিতে 36%, 18% প্লাস 18%। ঠিক আছে, তো টোটাল 36%, এখানে টোটাল 18%। ঠিক আছে, লাস্টে গ্রোইন এরিয়া 1%। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই মাত্র এত সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নেক। ঠিক আছে, কারণ এয়ারওয়ে অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এই জন্য এটা মানে ইম্পর্টেন্ট হওয়ার পরও এটার নাম্বার কম। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এয়ারওয়ে। ঠিক আছে, তো টোটাল 100%। ঠিক আছে, তো এটা রুল অফ 9। তো রুল অফ এখানে কি আছে? অ্যাজ পার রুল অফ 9, লোয়ার লিম আর লোয়ার লিম ইজ লোয়ার এক্সট্রিমিটি কত? এখানে লেখা আছে ইচ, লেখা আছে, তো কোন দিক দিয়ে লিখেছে? হ্যাঁ, অ্যাজ পার রুল অফ 9 ইচ। হ্যাঁ, তো ইচ মানে 18%, 36, 9, 1। ঠিক আছে, তো বার্নের সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট 48 আওয়ার্স। ফার্স্ট 48 আওয়ার্সের মধ্যে ফার্স্ট 24 আওয়ার্স সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রুশিয়াল টাইম। কেন? ফ্লুইড রিপ্লেসমেন্ট। ঠিক আছে, যখনই বার্ন পেশেন্ট, মানে যারা বার্ন পেশেন্ট থাকে, ফার্স্ট 24 আওয়ার্স, মানে ফার্স্ট 48 আওয়ার্স ফার্স্ট প্রায়োরিটি ফ্লুইড রিপ্লেসমেন্ট। ঠিক আছে, ফার্স্ট অপশন তো এয়ারওয়ে। ঠিক আছে, এয়ারওয়ে যদি প্যাটার্ন থাকে, এয়ারওয়ে যদি নরমাল থাকে, তারপরে ফ্লুইড রিপ্লেসমেন্টের মধ্যে ফার্স্ট 24 আওয়ার্স আমরা কি করি? পার্কলেন ফর্মুলা, ইউজ করি। ফর্মুলাতে কি আছে? 4 ml কি RL, 4 ml ইন্টু TBSA, টোটাল বডি সারফেস এরিয়া ইন্টু বডি ওয়েট। যার যত বডি ওয়েট হয় আর এখানে যত পার্সেন্টেজ বার্ন হয়। ঠিক আছে, 4 ml ইন্টু যত পার্সেন্ট বার্ন হয় আর যার যত বডি ওয়েট। ঠিক আছে, যে ফ্লুইডটা আসে তার সেই ফ্লুইডের হাফ ফ্লুইড ফার্স্ট 8 আওয়ার্সের মধ্যে
ইনফিউজ করতে লাগে, ঠিক আছে। হাফ ফ্লুইড টু বি ইনফিউজ উইদিন 8 আওয়ার্স, ঠিক আছে। আর রিমেনিং ফ্লুইড to be infused 16 আওয়ার্স, ঠিক আছে। তো ফার্স্ট টাইমে যে ফ্লুইডটা থাকে এটার স্পিড অনেক বেশি থাকে, এটার হাফ ফ্লুইড 5 লিটার যদি হয় ফ্লুইড, তো 2.5 এটা উইদিন 1 আওয়ার মানে 8 আওয়ার্সের মধ্যে ইনফিউজ করতে হয়, ঠিক আছে, কারণ ফার্স্ট প্রায়োরিটি ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এটা তো ফার্স্ট 24 আওয়ার্স, নেক্সট 24 আওয়ার্সও ফ্লুইড রিপ্লেসমেন্ট, বাট নেক্সট 24 আওয়ার্সে ফ্লুইড রিপ্লেসমেন্টটা কি ব্রোকে-আর্মি ফর্মুলা, ঠিক আছে। নেক্সট 24 আওয়ার্স এখানে কি আছে, সেম আছে, শুধু 4 এর জায়গায় 2 ml RL ইন্টু TBS ইন্টু বডি ওয়েট, ঠিক আছে। তো এটা সেকেন্ড ফর্মুলা। এখান থেকে নেক্সট 40 আওয়ার মানে টোটাল তো এখানে 40 আওয়ার কমপ্লিট, ঠিক আছে। এরপর থেকে মানে আফটার 48 আওয়ার্স নেক্সট প্রায়োরিটি ইনফেকশন কন্ট্রোল, ঠিক আছে। তো এটা একটা সিকোয়েন্স, ঠিক আছে। ফার্স্ট 24 আওয়ার্স ফ্লুইড রিপ্লেসমেন্ট, নেক্সট 24 আওয়ার ফ্লুইড রিপ্লেসমেন্ট, তারপরে 48 আওয়ার্স পরে ইনফেকশন কন্ট্রোল, ঠিক আছে। তো বার্নের মধ্যে টোটাল 4টা ডিগ্রি থাকে, সেম ফার্স্ট ডিগ্রিতে এপিডার্মিস ইনভলভ থাকে, শুধু রেডনেস সোয়েলিং হয়। সেকেন্ড ডিগ্রিতে ব্লিস্টার ফর্মেশন হয়, সিভিয়ার পেইন হয়, এখানে এপিডার্মিস আর ডার্মিস ইনভলভ থাকে। ফার্স্ট ডিগ্রিতে শুধু এপিডার্মিস ইনভলভ থাকে, থার্ড ডিগ্রিতে এপিডার্মিস ডার্মিস হাইপোডার্মিস তিনটে ইনভলভ থাকে, এখানে ইস্টার ফর্মেশন হয়, ঠিক আছে। আর ইস্টার ফর্মেশন এখানে স্কিন গ্রাফ করতে লাগে থার্ড ডিগ্রিতে, আর ফোর্থ ডিগ্রিতে অ্যাম্পুটেশন করতে লাগে, কারণ এখানে মাসেল বোন সব ইনভলভ থাকে, ঠিক আছে। এখানে কোনো পেইন থাকে না, থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রিতে কোনো পেইন থাকে না, ঠিক আছে। ফোর্থ ডিগ্রিতে টোটালি পেইন থাকে না, থার্ড ডিগ্রিতে মাইল্ড টু মডারেট পেইন থাকতে পারে, বাট ফোর্থ ডিগ্রিতে টোটালি অ্যাবসেন্ট পেইন, ঠিক আছে। ক্লিয়ার? বার্নের টপিকটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ডিগ্রি থেকে আর ফর্মুলার থেকে। আর এটা কোনটা কত পার্সেন্ট আমরা ধরে ক্যালকুলেট করি, ঠিক আছে। চলো নেক্সট। How do you assess adequacy of fluid replacement in a shock patient? Systolic blood pressure above 100 mm of Hg, diastolic blood pressure above 100 mm of Hg, urine output 30 ml per hour, urine output 70 ml per hour. শক কি আমরা বলি না, শক হয়ে গেছে, দেখে শক হয়েছে, কোশ্চেন দেখেই শক। আরে এমন কি কোনো কিছু শক থাকে নাকি? শক কি? শক মিন্স হাইপোপারফিউশন, হাইপোপারফিউশন মিন্স হাইপক্সিয়া। হ্যাঁ, শক মিন্স যতটুকু ব্লাড সার্কুলেট হওয়ার কথা যদি ইনএডিকুয়েট ব্লাড সার্কুলেট হয় তখন কি হয়, হাইপক্সিমিয়া হয়, হাইপক্সিয়া হয়, ঠিক আছে। আর যখন ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই হয় তখন সেলের মধ্যে কি হয়, হাইপোপারফিউশন হয়, ঠিক আছে। তো শক কি? হাইপোপারফিউশন।
ঠিক আছে। শক হাইপোপারফিউশন হয়, ঠিক আছে, যখনই কোনো অবস্ট্রাকশন থাকে, যখনই কোনো ইনফেকশন থাকে বডিতে, যখনই কোনো বডিতে অ্যালার্জিক রিয়াকশন থাকে, তখনই কি হয়, হাইপোপারফিউশন হয়। ঠিক আছে। তো যখনই শক হয় তখন বডিতে ব্লাড প্রেশার কি করে, ফল হয়, বডিতে ব্লাড প্রেশার ফল হয়। এটার অপোজিট রিয়াকশন কি হয়, পালস আপ হয়। ঠিক আছে। তো হাইপোটেনশন হয় আর টেকিকার্ডিয়া হয়। ঠিক আছে। হাইপোটেনশন, টেকিকার্ডিয়া। আর যখন বডিতে যখন শক হয়, বডিতে যখন ফ্লুইড যখন কমে যায়, ঠিক আছে, তখন কি হয়, বডির কম্পেনসেটরি মেকানিজম বডি থেকে ফ্লুইড এক্সিট করা টোটালি বন্ধ করে দেয়, মানে ওলিগোরিয়া হয়। ঠিক আছে। বডি থেকে কেন ফ্লুইড বন্ধ করে দেয়, কারণ বডির কম্পেনসেটরি মেকানিজম স্টার্ট করে। ঠিক আছে। বডি থেকে এমনিতে বডিতে ফ্লুইড লস, আরো যদি লস হয় সিরিয়াস কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, যার কারণে ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায়। ঠিক আছে, মানে ওলিগোরিয়া হয়। ঠিক আছে। তো কি কি মানে সিমটম শুরু হয়, একটা তো হয় ব্লাড প্রেশার ফল করে হাইপোটেনশন হয়, টেকিকার্ডিয়া হয়, ওলিগোরিয়া হয়, হাইপোক্সেমিয়া হয়। ঠিক আছে। এগুলা মেইন। আর স্কিন কি হয়, কোল্ড ক্ল্যামিস স্কিন হয়। ঠিক আছে। শখের মধ্যে কোল্ড ক্ল্যামিস স্কিন হয়। ঠিক আছে। এগুলো সবগুলা রিলেটেড, একটার সঙ্গে একটা রিলেটেড। ইউরিন আউটপুট কি হয়, নর্মালি ইউরিন আউটপুট 30 ml পার আওয়ার। হ্যাঁ, পার আওয়ার। তো ইউরিন আউটপুট কি হয়, less than 30 ml পার আওয়ারে হয়। ঠিক আছে। যার কারণে ওলিগেরিয়া হয়, less than 400 ml ইউরিন লস হয় পার ডেতে। ঠিক আছে। তো এগুলো কি হয়, সবগুলো শক। শকের কি কি আছে শকের মধ্যে, টাইপস। টাইপস, কার্ডিওজেনিক শক। হ্যাঁ, প্রথম হাইপোভলিমিক শক, এটা সবচেয়ে কমন। হাইপোভলিমিক শক। কেন হয়, হাইপোভলিমিক শকটা সবচেয়ে কমন। ঠিক আছে। কোনো ইনজুরি হওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সব বডি থেকে যদি ফ্লুইড লস হয়, মানে ব্লাড লস হয়, তখন হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক মিনস বডির ফ্লুইড। শুধু অ্যাক্সিডেন্ট না, ডায়রিয়া কেসও হাইপোভলিমিক হয়। ঠিক আছে। ভমিটিংও হাইপোভলিমিক হয়। তো টোটালি বডি থেকে যখনই বডির ফ্লুইড লস হয়, তখনই এটা হাইপোভলিমিক শক। ঠিক আছে। ডিউ টু লস অফ বডি ফ্লুইড। ঠিক আছে। নেক্সট, কার্ডিওজেনিক শক। ডিউ টু হার্ট ফেলিউর। ঠিক আছে। যখন মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, তখন বডি থেকে কি হয়, সিস্টেমেটিক সার্কুলেশন সাডেন কোলাপস হয়। ঠিক আছে। সাডেন ড্রপ হয় সিস্টেমেটিক সার্কুলেশন। ঠিক আছে। হার্ট ফেলিউর। ঠিক আছে। তো কার্ডিওজেনিক শক। অবস্ট্রাকটিভ শক। যদি কোনো ব্লাড ভেসেলের মধ্যে কোনো ব্লকেজ থাকে, ঠিক আছে, তখন কি হয়, লোয়ার পার্টের সার্কুলেশনটা রেস্ট্রিক্ট হয়। ঠিক আছে। যতটুকু সার্কুলেশন হওয়ার কথা তার থেকে অনেক কম সার্কুলেট হয়। এটা কি, অবস্ট্রাকটিভ শক, যেহেতু অবস্ট্রাকশন ইন ব্লাড ভেসেল। ঠিক আছে। আরেকটা থাকে ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ মানে টার্ম থেকে আমরা এটা বুঝি, ডিস্ট্রিবিউটিভ মিনস ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউটিভ শকের মধ্যে তিনটা শক থাকে, এএনএস। এ এন এস। এএনএস কি, একটা থাকে অ্যানাফাইলেকটিক, একটা থাকে নিউরোজেনিক, আর একটা থাকে সেপটিক শক। অ্যানাফাইলেকটিক
নিউরোজেনিক আর সেপটিক, ঠিক আছে। এটা ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে, ঠিক আছে। কোনো একটা এক্সামে ডিস্ট্রিবিউটিভ শক মানে এই তিনটা শক, মানে এক্সামে ছিল যে অ্যানাবালিক শকটা কোন শকের আন্ডারে, এটা ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে, ঠিক আছে। সব শকের ক্ষেত্রে কার্ডিওজেনিক হোক, অবস্ট্রাকটিভ হোক, হাইপোভোলিং, সব শকের ক্ষেত্রে কমন সাইন এন্ড সিমটম, ঠিক আছে। হাইপোটেনশন, টেকিকার্ডিয়া, অলিগোরিয়া, কোল্ড ক্লাইমেট স্কিন, হাইপোক্সিমিয়া। বাট নিউরোজেনিকের মধ্যে তার অপোজিট, শুধুমাত্র একটাই শক যেটার মধ্যে হাইপোটেনশন উইথ ব্রেডিকার্ডিয়া, আর বাকি সবগুলোর মধ্যে টেকিকার্ডিয়া, ঠিক আছে। একটাই শক যেটার মধ্যে ওয়ার্ম স্কিন থাকে, যেহেতু ভ্যাসো ডাইলেশন, হ্যাঁ, ওয়ার্ম স্কিন থাকে, আর এটার মধ্যে থাকে কোল্ড ক্লাইমেট স্কিন, ঠিক আছে। এই দুইটাই শুধু একটু ডিফারেন্ট, টেকিকার্ডিয়া আর এখানে থাকে ব্রেডিকার্ডিয়া, এখানে থাকে কোল্ড স্কিন, এখানে থাকে ওয়ার্ম স্কিন, ঠিক আছে। একটাই মাত্র শকের ডিফারেন্ট, আর বাকি সবগুলা সেম সাইন সিমটম, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, হাউ ডু ইউ অ্যাসেস অ্যাডিকুয়েসি অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট ইন এ শক পেশেন্ট? সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাবভ 100 mm, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যাবভ, না এটাও না, এটাও না। ইউরিন আউটপুট 30 ml পার আওয়ার। এখানে কি আছে, অ্যাডিকুয়েসি অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। শকের ক্ষেত্রে ফ্লুইড লস হয়, ফ্লুইড লস হওয়ার পরে আমরা যখন ফ্লুইড রিপ্লেস করি, এটা অ্যাডিকুয়েসি আমরা কিভাবে চেক করি, অ্যাডিকুয়েট ফ্লুইড রিপ্লেসমেন্ট কিভাবে চেক করি, ইউরিন আউটপুট থেকে আমরা চেক করি, ঠিক আছে। তো নর্মাল ইউরিন আউটপুট কত, মোর দেন 30 ml পার আওয়ার। এখানে অ্যাকচুয়ালি আনসার এটাও হওয়ার কথা না, কারণ এখানে কোনো কিছু মেনশন নেই, মোর দেন না লেস দেন মেনশন নেই। তো যেহেতু এখানে কিছু নেই, তো অপশন অনুসারে আমার এটাই কারেক্ট আনসার, ইউরিন আউটপুট 30 ml পার আওয়ার, এটা অ্যাকচুয়ালি মোর দেন 30 ml। অপশনে যেটা আছে সেই অনুসারে আমার আনসার করা দরকার, ঠিক আছে। এটা আবার এক্সেস। ক্লিয়ার? শক ক্লিয়ার? নর্মাল ইউরিন আউটপুট কত পার ডে? কতটুকু? 1.5 to 2.5 লিটার পার ডে, আচ্ছা। তো পলিউরিয়া কি ইংরেজ কতটুকু? মোর দেন 2.5
লিটার পার ডে। আচ্ছা 2.5 লিটার পার ডে, ঠিক আছে, বাট অনেক জায়গায় এটা 2 লিটারও আছে, ঠিক আছে। তো 2 লিটার অপশন বুঝে আনসার করো, ঠিক আছে। যদি এটা থাকে এটা আগে অপশন, যদি না থাকে তারপরে 2 লিটার, ঠিক আছে। 2 লিটার। অলিগোরিয়া কি? অলিগোরিয়া একটা অ্যানোরিয়া। অলিগোরিয়া লেস দেন 400 ml পার ডে। অ্যানোরিয়া 100 ml পার ডে। 100 এর জায়গায় কোন মানে 200ও থাকে, ঠিক আছে, বুঝে আনসার করো। যদি না থাকে 100, ঠিক আছে। আর যদি 100 না থাকে তখন 200। পলিউরিয়া, অলিগোরিয়া, অ্যানোরিয়া, ঠিক আছে। আচ্ছা ইউরিন স্পেসিফিক গ্রেভিটি কত? ইউরিন স্পেসিফিক গ্রেভিটি, স্পেসিফিক গ্রেভিটি স্পেসিফিক গ্রেভিটি মিন্স ইউরিনের থিকনেসটা কতটুকু? 1.0102102 1.016, ঠিক আছে। এটা আপ টু 1.025 পর্যন্ত থাকে, ঠিক আছে। মানে 1.0102 1.025 আপ টু 25 পর্যন্ত থাকে, ঠিক আছে। তো নর্মাল রেঞ্জ 1 এটাও ধরা যায়, 2.25 এ ধরা যায়, 16 এ ধরা যায়, ঠিক আছে। ইউরিন স্পেসিফিক গ্রেভিটি, ইউরিন স্পেসিফিক গ্রেভিটি বাড়ে কখন? মানে ইউরিনের যে থিকনেসটা কখন বাড়ে? যখন বডিতে ফ্লুইড লস হয়, মানে যখন ডিহাইড্রেশন, ঠিক আছে। ডিহাইড্রেশনে কি হয়? স্পেসিফিক গ্রেভিটি বাড়ে। আর যখন এক্সেস ফ্লুইড লস হয়, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাসে এক্সেস ফ্লুইড যখন লস হয় তখন ইউরিন স্পেসিফিক গ্রেভিটি ডাউন হয়, ঠিক আছে। একটা আরেকটার অপোজিট, যখন ফ্লুইড এক্সেস লস হয় তখন ডাউন হয়, আর যখন ফ্লুইড ডিহাইড্রেট হয়, বডি যখন ডিহাইড্রেট হয় তখন স্পেসিফিক গ্রেভিটি বাড়ে, ঠিক আছে। তো ইউরিন স্পেসিফিক পিএস কত? ইউরিন পিএস, ইউরিন পিএস 6 to 6.5, ঠিক আছে। প্রতিটা সাবজেক্টে মানে প্রতিটা সাবজেক্টে কোশ্চেন, এরপরে কি কোশ্চেন জানা নেই, মানে প্রতিটা সাবজেক্ট একটা সাবজেক্টে একটা কোশ্চেন, ঠিক আছে। প্রিপারেশন এমনই হওয়া দরকার, ঠিক না। প্রতিটা সাবজেক্ট থেকে রেশনাল সহ আনসার কোশ্চেন, কোশ্চেন যে জায়গা থেকে আসো, এক্সামে কোশ্চেন যেখান থেকে বসে আসো, অসুবিধা নেই। আমার প্রিপারেশন যাতে একবারে 100% প্রিপারেশন থাকে, ঠিক আছে। এক্সামের জন্য যাতে আমি 100% প্রিপেয়ার থাকি, ঠিক আছে। এবারে সামনে যে এক্সামে আসো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। Which of the following is the causative agent of STD? Disease, Donovanosis, Haemophilus durisii, Klebsiella granulomatis, Leishmania donovani, Treponema pallidum. Treponema pallidum টা কিসের? সিপিলিস, সিপিলিস। তো এটা কি? এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাস হতে পারে, আবার প্যারাসাইট হতে পারে, ঠিক আছে। তো এখানে এই যে এটা ডোনোভাইনেসিস, এটা কি? ব্যাকটেরিয়াল, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াল ডিজিজের এটার যে অর্গানিজমটা, ঠিক আছে, কি? ক্ল্যাবসিলিয়া গ্রানুলোমাটিস, ঠিক আছে, ক্ল্যাবসিলিয়া গ্রানুলোমাটিস। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মেইনলি স্প্রেড হয় কিভাবে? থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট, হ্যাঁ, অ্যানাল সেক্স, ওরাল সেক্স, থ্রু ইনফেক্টেড নিডেল, হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজার, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ। তো এগুলা মেন মোড অফ ট্রান্সমিশন, ঠিক আছে। তো এটা ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাসও থাকতে পারে, প্যারাসাইটও থাকতে পারে, ঠিক আছে। তো প্রিভেনশন কি? প্রিভেনশন, মেইন প্রিভেনশন ব্যারিয়ার মেথড, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাতে স্প্রেড না হয়, ব্যারিয়ার মেথড ইউজ করা, ঠিক আছে। আর কি? এইচপিভি ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট, এইচপিভি ভ্যাকসিনেশন আর হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2013 এর মধ্যে এইচপিভি ভ্যাকসিনেশন কমপ্লিট করার টার্গেট, ঠিক আছে, যারা স্কুল স্টুডেন্ট থাকে 14 ইয়ার্স 15 ইয়ার্স পর্যন্ত যারা স্কুল স্টুডেন্ট থাকে এইচপিভি ভ্যাকসিনেশন কমপ্লিট করার টার্গেট, ঠিক আছে, 2013 এর মধ্যে। তো এটা কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার চান্স থাকে, সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, তারপরে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাতে অ্যাভয়েড করা হয়, ঠিক আছে, এগুলা মেইন ইম্পর্টেন্ট প্রিভেনশন, ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এটার অ্যান্সার ক্ল্যাপসিলিয়া গ্রানুলোমাইটিস। All of the following are eradicable disease except tuberculosis, guinea, poliomyelitis, measles। একটা ইরাডিকেশন আর একটা ইলিমিনেশন। এখানে কি আছে? ইরাডিকেট, ইলিমিনেশন আর ইরাডিকেশন। তো এটা কি দুইটার মধ্যে কি ডিফারেন্স? ইলিমিনেশন মিন্স পেশেন্ট আর মাইক্রো অর্গানিজম, এটার মধ্যে কি পেশেন্ট এলিমিনেশন অ্যাবসেন্ট বাট মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট, এখানের মধ্যে দুটোটাই অ্যাবসেন্ট, ঠিক আছে। তো এমন যদি কোনো ডিজিজ থাকে যে ডিজিজের মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে বাট পেশেন্ট নাই, ঠিক আছে, তখন এটা কি ইলিমিনেশন। তো কোনো ডিজিজ যখন ইলিমিনেট করে মানে ইরাডিকেট করার আগে তার ইলিমিনেশন স্টেজে থাকতে লাগে, ইলিমিনেশন স্টেজে যেতে লাগে, ঠিক আছে। যেমন পোলিও কি ইলিমিনেশন, ঠিক আছে। তারপরে এই যে গুনিওয়াম কি ইলিমিনেশন, মিজেলস কি ইলিমিনেশন, ঠিক আছে, কারণ এগুলার পেশেন্ট নাই কিন্তু বাট মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে। ইলিমিনেশনের পরেই তারপর ইরাডিকেশন আসে, ঠিক আছে। 3 to 5 ইয়ার্স যখন পেশেন্ট অ্যাবসেন্ট থাকে বা কোনো এজেন্ট থাকে না তখন এটা ইরাডিকেশনে যায়, ঠিক আছে। যেমন এখানে কি স্মল পক্স 1997 এটা ইরাডিকেট, ঠিক আছে, ইন্ডিয়া থেকে, আর 1980 ওয়ার্ল্ড থেকে ইরাডিকেট, ঠিক আছে। তো একটা ইরাডিকেশন একটা ইলিমিনেশন। এখানে কি আছে? টিউবারকুলোসিস তো হাই মানে প্রবলেম, ঠিক আছে, ইন্ডিয়া সবচেয়ে প্রবলেম কি টিউবারকুলোসিস, যার কারণে এত কিছু প্রোগ্রাম, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, রিভাইস ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম, একটা প্রোগ্রাম হয় না আবার আরেকটা প্রোগ্রাম লঞ্চ, রিভাইস ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রামের পরে আবার এটার সঙ্গে আবার ডটস, ঠিক আছে, 100 ডে টিবি ক্যাম্পেইন। কেন? একটাই টার্গেট 2025 এর মধ্যে ইন্ডিয়া থেকে টিবি ইলিমিনেট করার টার্গেট, ঠিক আছে, আর গ্লোবালি 2030, ঠিক আছে। তো টিউবারকুলোসিস আনসার তো এটাই, টিউবারকুলোসিসে মাইক্রো অর্গানিজম কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তার ইনকিউবেশন কত থাকে 4 to 8 উইকস, ঠিক আছে। টিউবারকুলোসিসের আরেকটা নাম কি কচ ফেনোমেনা, ঠিক আছে, ব্যারোমিটার অফ সোশিয়াল ওয়েলফেয়ার, ঠিক আছে, এটাই হোয়াইট ডেথ, ঠিক আছে, এটাই হোয়াইট ডেথ, ঠিক আছে। তো এই যে টিউবারকুলোসিস 4 to 8 উইকস, ঠিক আছে। টিউবারকুলোসিস কিন্তু খুব ডেঞ্জার হয় যখন এক্সট্রা পালমোনারি হয়, ঠিক আছে। মোস্ট কমন পালমোনারি টিউবারকুলোসিস 85% পালমোনারি টিউবারকুলোসিস, বাট মিনিমাম পার্সেন্ট মানে 15% এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস মেইন ভাইটাল অর্গানে এফেক্ট করে, ব্রেন, হার্ট, লাংস, কিডনি, ঠিক আছে। শুধু নেল আর হেয়ার ছাড়া বাকি সব পার্টে এক্সট্রা পালমোনারি টিবি এফেক্ট করে। মোস্ট রেয়ার বাট মোস্ট ডেঞ্জারাস এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, ঠিক আছে। তো টিউবারকুলোসিস আমরা স্ক্রিনিং কিভাবে করি? হ্যাঁ, টিউবারকুলিন স্কিন টেস্ট, যদিও এখন এটা খুব একটা বেশি করা হয় না। সবচেয়ে বেস্ট কনফার্মেটরি মেথড কোনটা? স্পুটাম কালেকশন, ঠিক আছে। ফ্যালকন টিউবে স্পুটাম কালেক্ট করা হয়, ঠিক আছে। ফ্যালকন টিউব কিভাবে থাকে? এরকম থাকে ফ্যালকন টিউব, ঠিক আছে, এরকম থাকে ফ্যালকন টিউব। আর এটা থাকে স্পুটাম কন্টেনার থাকে এরকম ভাবে, ঠিক আছে। কয়টা স্পুটাম নিতে লাগে? স্পুটাম মোস্ট কমন 2 স্যাম্পল। আর নরমালি কয়টা দিন নিতে লাগে? 3 স্যাম্পল। 3 স্যাম্পল মানে একসঙ্গে না, 3 দিনে 3টা স্যাম্পল, ঠিক আছে। স্পুটাম স্যাম্পল কালেকশন করার কিছু সিস্টেম আছে।
ঠিক আছে। আর্লি মর্নিং এ সুট অ্যান্ড স্যাম্পল কালেক্ট করতে লাগে, ঠিক আছে। জাস্ট নর্মাল ওয়াটারে ওয়াশ করে তারপরে স্যাম্পল নিতে লাগে, ঠিক আছে। ডিপ কাপ করে থিক স্যাম্পলটাই নিতে লাগে সুট অ্যান্ড স্যাম্পলে, একটা অন স্পটে নিতে লাগে, আর একটা নেক্সট মর্নিং, আর একটা নেক্সট মর্নিং এ, ঠিক আছে। টোটাল 3টে স্যাম্পল নিতে লাগে, ঠিক আছে। এটাই সবচেয়ে কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি আরো কি কি করা হয়? টিউবারকুলিন স্কিন টেস্ট করা হয়, আর একটা মন্টোস টেস্ট করা হয়, আর একটা চেস্ট এক্সরে করা হয়, ঠিক আছে। বাট এগুলো সবগুলো স্ক্রিনিং টেস্ট, কনফার্মেটরি টেস্ট না, এটাই শুধু কনফার্মেটরি টেস্ট। মন্টোস টেস্টটা একটা কমন টেস্ট, যেটার মধ্যে 0.1 ml পিপিডি পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, ঠিক আছে। নন ডমিনেন্ট আমি চেক করা হয় 48 আওয়ার্স টু 72 আওয়ার্সের মধ্যে রেজাল্ট আসে। এর মধ্যে বেস্ট 72 আওয়ার রেজাল্ট, ঠিক আছে। যদি লেস দেন 5 হয় নেগেটিভ, 6 to 9 ডাউটফুল, মোর দেন 10 কনফার্ম, ঠিক আছে, পজিটিভ। আর যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে মোর দেন 5 পজিটিভ, ঠিক আছে। কিছু ফলস পজিটিভ থাকে, কিছু ফলস নেগেটিভ থাকে, ঠিক আছে। তো এটার একটা প্রোগ্রাম, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, এটা কবে স্টার্ট হয়? আরেকটা আরএনটিসিপি এটা কবে স্টার্ট হয়? ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম কবে? 1962। আর এটা রিনেম হয়, মানে এটা যখন স্টার্ট হয় এটার যে আউটকামটা অতটা স্যাটিসফ্যাক্টরি না থাকার কারণে এটা তখন শুরু হয়, মানে রিনেম আরএনটিসিপি। এটাই চেঞ্জ হয় কবে? 1992, ঠিক আছে, 1992। এবার আরএনটিসিপি উইথ ডটস কবে? 1997। ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ঠিক আছে। এনটিসিপি ন্যাশনাল টোবাকো কন্ট্রোল, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম 1962, রিনেম আরএনটিসিপি 1992, আরএনটিসিপি উইথ ডটস থেরাপি 1997, ঠিক আছে। এই ডটস থেরাপির মধ্যে আমরা কি ইউজ করি? রিপেস ফার্স্ট লাইন ডাক, RIPES। সবচেয়ে ডেঞ্জার, মানে প্রেগনেন্সিতে সবচেয়ে কন্ট্রাইন্ডিকেটেড কোনটা? কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। টিবি ভালো করে দেখো, ঠিক আছে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। টিবি এইচআইভি গুলো ভালো করে দেখো, ম্যালেরিয়া, ঠিক আছে। ইথাম্বিউটল, পাইরিজিনামাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ঠিক আছে। এটাই একমাত্র ড্রাগ যেটা ফার্স্ট ডিসকভার্ড এন্টিটিবি ড্রাগ, বাট কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি। আচ্ছা, চিলড্রেনের ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেস্ট? চিলড্রেন, ঠিক আছে, আইসোনিয়াজাইড। যদি টিবি নাও হয়, ফ্যামিলির মধ্যে যদি কারো টিবি থাকে, এই ড্রাগটা দেওয়া হয়, ঠিক আছে, আইসোনিয়াজাইড। তো ড্রাগটা কেন? এটা কোন ক্যাটাগরি? প্রিভেন্টিভ, থেরাপিউটিক না প্রোপাইলেক্টিভ? প্রোপাইলেক্টিভ ডোজ দেওয়া হয় চিলড্রেনের ক্ষেত্রে, আইসোনিয়াজাইড ড্রাগটা ইউজ করা হয়, প্রোপাইলেক্টিভ ড্রাগ, ঠিক আছে। এটা যদি টিবি না হওয়ার পরও এটা ইউজ করা হয় প্রোপাইলেক্টিভ ডোজ হিসাবে, ঠিক আছে। কারণ টিবির যে মাইক্রো অর্গানিজম থাকে এটা বডিতে এন্ট্রি হওয়ার পরও বডিতে কিছু করে না যখন ইমিউনিটি স্ট্রং থাকে। যখন ইমিউনিটি ডাউন হয়, ঠিক আছে, যখন ইমিউনিটি ডাউন হয় তখনই টিবি এফেক্ট করে, ঠিক আছে। তো এটা যাতে এফেক্ট না করে আইসোনিয়াজাইড রিকমেন্ড করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা সাইড এফেক্ট কি? যদি এগুলা সবগুলা কি হেপাটোটক্সিক ড্রাগ, ঠিক আছে। রিপ হেপাটোটক্সিক ড্রাগ, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরিজিনামাইড হেপাটোটক্সিক ড্রাগ। আর ইথাম্বিউটল স্ট্রেপ্টোমাইসিন নেপ্রোটক্সিক ড্রাগ, ঠিক আছে। তো নেপ্রোটক্সিক যারা কিডনি পেশেন্ট তার ক্ষেত্রে সবচেয়ে রিকমেন্ডেড ড্রাগ কোনটা? রিফাম্পিসিন, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হেপাটোটক্সিকের ক্ষেত্রে ইথাম্বিউটল, ঠিক আছে। তো যদি এটার রিফাম্পিসিনটা এটার কি হয়? রেড অরেঞ্জ কালার ইউরিন হয়। আইসোনিয়াজাইডের ক্ষেত্রে কি হয়? চেঞ্জ ইন মুড হয়, হ্যালোসিনেশন হয়, এনিমিয়া হয়, নিউরোপ্যাথি হয়, গাইনোকোমাস্টিয়া হয়, ইউপোরিয়া হয়, ঠিক আছে। পাইরিজিনামাইডের ক্ষেত্রে কি হয়? গাউট ফর্মেশন হয়। ইথাম্বিউটলের ক্ষেত্রে
অপটিক নার্ভ ড্যামেজ হয়, কালার ভিশন হওয়ার চান্স থাকে, যার কারণে লেস দেন 6 ইয়ার্স বাচ্চারা অ্যাভয়েড করা হয়। সেপ্টোমাইসিনের ক্ষেত্রে কি হয়, 8 ক্রেনিয়াল নার্ভ ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ ড্যামেজ হয়, যার কারণে টিনাইটাস হয়, ঠিক আছে, ইয়ারিং লস হয়, অ্যাভয়েড করা হয়। টেরাটোজেনিক এফেক্ট হয় বাচ্চার মধ্যে, অর্গানোজেনেসিস পিরিয়ডে অ্যাভয়েড করা হয়, ঠিক আছে। ক্লিয়ার? ডট সার্কেল ক্যাটাগরি 1, 2, 4, 5 টোটাল 4টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1-এ ইউজ করা হয় রেড কালার মেডিসিন, ঠিক আছে, যেটা ইউজ করা হয় 6 to 7 মান্থের জন্য, ঠিক আছে। ক্যাটাগরি 2-তে ইউজ করা হয় ব্লু কালার ড্রাগ, যারা ওল্ড পেশেন্ট থাকে তার জন্য ইউজ করা হয় 8 to 9 মান্থ। ক্যাটাগরি 4 নাই, ক্যাটাগরি 3 নাই, ক্যাটাগরি 4-এ ইউজ করা হয় 24 to 27 মান্থ, ঠিক আছে, যেটা ইউজ করা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, ঠিক আছে। কোনটা? আরআই, রিফ্যাম্পিসিন আর আইসোনিয়াজাইড যখন রেজিস্ট হয় বডিতে, ঠিক আছে, কোনো কোনো পেশেন্ট কি নিয়মিত খাওয়ার কথা 6 থেকে 7 মাস বা 8 থেকে 9 মাস, 2 মাস খাওয়ার পরে রিকভার, মানে দেখে যার কোনো টিবি সিমটম নাই, তখন বন্ধ। এই যে বন্ধ করে, মাঝখানে মেডিসিন বন্ধ করে, কারণ অ্যান্টিবায়োটিক পলিসিতে একটা জিনিস আছে কি, অ্যান্টিবায়োটিকে ফুল কোর্স কমপ্লিট করতে হয়, ঠিক আছে। এই যে হাফ কোর্স কমপ্লিট করে তখন আবার বডিতে রিয়াক্ট করে, তখনই এই এমডিআর টিবি হয়, ঠিক আছে, এমডিআর টিবি। তখন রিফ্যাম্পিসিন আইসোনিয়াজাইড হওয়ার পর যদি বডিতে রেজিস্ট হয়, তখন ক্যাটাগরি 3 শুরু করতে হবে, ঠিক আছে। আর ক্যাটাগরি 5-এ এক্সডিআর টিবি, এক্সটেন্সিভ ড্রাগ এমডিআর যখন ফেল হয় তখন এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স শুরু করতে হবে 24 to 30 মান্থ পর্যন্ত কন্টিনিউ, লং টাইম ট্রিটমেন্ট, ঠিক আছে। একটা ইন্টেন্সিভ বেস আর একটা কন্টিনিউয়াস বেস। ইন্টেন্সিভ বেস মিনস হসপিটাল বেস, আর একটা হোম বেস ট্রিটমেন্ট, ঠিক আছে। ক্লিয়ার? টিবি ইউটিউবের মধ্যে ডিটেলস ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিন। কাছাকাছি বলে একটু কনসিডার করে নেবেন। না না, ওল্ড পেশেন্ট বয়স্ক পেশেন্ট, আগের পেশেন্ট। ট্রিটমেন্ট ডিপেন্ড করে পেশেন্টের ক্যাটাগরির উপরে, পেশেন্টের ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে। 3FDC আর 4FDC ইউজ করা হয়, ঠিক আছে। 3FDC আর 4FDC এর মধ্যে শুধু স্ট্রেপ্টোমাইসিন থাকে না, কারণ এটা ইনজেক্টেবল ফর্মে থাকে, বাকি সবগুলো ট্যাবলেট ফর্মে থাকে, ঠিক আছে। এই 3FDC আর 4FDC এর মধ্যে রিপটাই থাকে, RIP, 4টাই থাকে, ঠিক আছে, 3FDC আর 4FDC, ঠিক আছে। আনসার কোনটা এটা? এটা এ নাম্বারে। ডিসেবিলিটি অ্যাডজাস্টেড ডালি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, DALY, DALY, ডেইলি না ডেলি। এটা ফুল ফর্ম কি? ডিজিজ ইম্পেয়ারমেন্ট ডিসেবিলিটি, এক্সামের ফুল ফর্ম ইম্পর্টেন্ট। ডিজিজ impairment disability handicapped, ঠিক আছে। তো এটা থেকে এই ডেলি টার্মটা, ঠিক আছে, disability adjusted life year express is the extent of disability in the population, expectation of life free of disability, year of life lost to premature death, lost year of life due to premature death and disability. কোনটা আনসার? কনফিউশন সে এলিমিনেট করো।
এক্সটেন্ট অফ ডিজিবিলিটি ইন দ্য পপুলেশন, কোনো ডিজিজ এরকম র্যান্ডমলি পপুলেশনের মধ্যে স্প্রেড হয় না যে একটা এরিয়ার মধ্যে সবাই ডিজিবিলিটি, এমন কি হয়? তো এটা বাট এক্সপেকটেশন অফ লাইফ ফ্রি অফ ডিজিবিলিটি, না এটা এক্সপেকটেশনটা রং। মানে তুমি এমন কোনো এক্সপেকটেশন করা যায় না যে এই এরিয়ার মধ্যে সবাই ডিজিবিলিটি থাকবে, কোনো না কোনো কিছু ডিজিজ হতে পারে, কোনো না কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, তো এটা এক্সপেকটেশনটা হয় না। ইয়ার অফ লাইফ লস্ট টু প্রিমেচিউর ডেথ, হ্যাঁ এটা অনেকটা কারেক্ট। কেন ইয়ার অফ লাইফ লস্ট টু প্রিমেচিউর ডেথ? তো প্রিমেচিউর ডেথ আমরা জানি না অ্যাকচুয়ালি কখন হয়, যে কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো ডেথ হয় তো এটা কি ইয়ার অফ লাইফ লস্ট ডিউ টু প্রিমেচিউর ডেথ, ঠিক আছে? তো এটার সঙ্গে ম্যাচ হয় ডিচ মানে ডেলির সঙ্গে, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, ঠিক আছে? যখনই কোনো প্রিটার্ম ডেথ হয়, ঠিক আছে, প্রিমেচিউর ডেথ হয়, তখন এটাকে ইন্ডিকেট করে ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, ঠিক আছে? সাপোজ কোনো একটা লোক ডিজেবল লোক, ঠিক আছে, ডিজেবল লোকটা সাডেন যখন এক্সপায়ার হয়, ঠিক আছে, এটা কি ইয়ার অফ লাইফ লস ডিউ টু প্রিমেচিউর ডেথ। তার টাইমের আগে নর্মালি এভারেজ লাইফ 60 ইয়ার্স, তার আগে যদি একটা লোক যদি ডিসেবিলিটি হওয়ার পরে যদি মারা যায় তো সেক্ষেত্রে এটা প্রিমেচিউর ডেথ ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? এটা কারেক্ট আনসার সি, লস্ট ইয়ার অফ লাইফ ডিউ টু প্রিমেচিউর ডেথ এন্ড ডিসেবিলিটি, না, ঠিক আছে? তো ডিজিজ একটা আছে, ডিজিজ কি? ডিজিজ মিন্স সাডেন কোনো ইনসিডেন্ট, ঠিক আছে? ডিজিজ মিন্স সাডেন কোনো ইনসিডেন্ট, যেমন কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেমন ফ্র্যাকচার হয়, তো ফ্র্যাকচারটা কি? এটা ডিজিজ, ঠিক না? ডিজিজ। তো ফ্র্যাকচারটা এমন না যে ফ্র্যাকচারটা হোল লাইফ থাকে, ফ্র্যাকচারটা নিশ্চয়ই একটা টাইম পরে এটা রিকভার হয়। তো এই যে রিকভারি পিরিয়ডটা, এই পিরিয়ডটার মধ্যে পুরো এই ডিজ প্রসেসটাই চলে, ঠিক আছে? ডিজিজটা কি? ফ্র্যাকচার। তারপরে ইম্পেয়ারমেন্ট মিন্স টেম্পোরারি ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে? ফ্র্যাকচার হওয়ার পরে কি করে? ট্র্যাকশন বা প্লাস্টার এগুলো করা হয়, তো ফ্র্যাকশন, ইমোবিলাইজ, তো এগুলো করা হয়। তো যখনই করা হয়, যে পার্টে করা হয় ওই পার্টটা কি থাকে? রেস্ট্রিক্ট মুভমেন্ট থাকে। তো যে টাইমটা, ঠিক আছে, ধরো এখানে 2 মান্থের জন্য যে ট্র্যাকশন ইউজ করা আছে বা প্লাস্টার করা আছে, ঠিক আছে, তো 2 মান্থের জন্য মুভমেন্ট রেস্ট্রিক্ট, ধরো মুভমেন্ট করা যায় না, যে পিরিয়ডটা মুভমেন্ট করা যায় না এটা কি? ইম্পেয়ারমেন্ট। কারণ কি? এই 2 মান্থ বা 1 মান্থে হাত বা পায়ে কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে? টোটালি এই পিরিয়ডটা ইম্পেয়ারমেন্ট পিরিয়ড। তারপরে ডিজেবিলিটি মিন্স যে হাতে বা পায়ে করা আছে এটা আর ইউজ করা যায় না, তো দ্যাট মিন্স এটা ডিজেবল, ঠিক আছে? এই পার্টটা ডিজেবল। আর এটা যদি পার্মানেন্ট হয়, দেখা গেল ফ্র্যাকচার হওয়ার পরে পার্মানেন্ট যদি কোনো একটা লেগ বা হ্যান্ড যদি পার্মানেন্ট ডিজেবল হয়, ঠিক আছে, বা অ্যাম্পুটেটেড হয়, তখন এটা কি হয়? পার্মানেন্ট ডিজেবল, ঠিক আছে? এটাই হ্যান্ডিক্যাপ আমরা তখনই বলি যখন পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট। যখন টেম্পোরারি ইম্পেয়ারমেন্ট এটা আবার রিকভার হয় 2 মাস পরে, 3 মাস পরে এটা আবার রিকভার হয়। তো ওই টাইম পিরিয়ডটাই যখন এই যে 2 মান্থ বা 3 মান্থ যেটা থাকে এই পিরিয়ডটাই ডিজেবিলিটি, ঠিক আছে? আর ডিজেবিলিটি যদি কন্টিনিউ পিরিয়ডে থাকে, এটা যদি লাইফ লং থাকে তখন এটা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে? হ্যান্ডিক্যাপ ঠিক হয় না, বাট ইম্পেয়ারমেন্ট ঠিক হয়, ডিজিজ ঠিক হয়, ডিজেবিলিটি ঠিক হয়, বাট হ্যান্ডিক্যাপ লাইফ লং, ঠিক আছে? A child was fed on staple diet on Meiji for a long time. Which of the following vitamins may get deficiency in his body? এটা কি? মাইজি, এটা কি? ভুট্টা, ঠিক আছে? তো যদি কোনো বাচ্চা, ঠিক আছে, বা কোনো লোক যদি কন্টিনিউ যদি ভুট্টা বা মাইজি নেয় তো বডিতে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়? এটাই কোশ্চেন। নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? নিউট্রিশনে কি কি থাকে? একটা থাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা থাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা লার্জ পার্টিকেল থাকে, এটার মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ফ্যাটের টোটাল ক্যালোরি কত? 1 গ্রাম 9 কিলো ক্যালোরি, আর কার্বোহাইড্রেট প্রোটিন 4 কিলো ক্যালোরি, ঠিক আছে? মাইক্রোনিউট্রিয়েন্টসে কি থাকে? ভিটামিনস অ্যান্ড মিনারেলসের মধ্যে কি থাকে? একটা থাকে মেজর এলিমেন্ট আর একটা থাকে ট্রেস এলিমেন্ট। মেজর এলিমেন্টে কি কি থাকে? টোটাল 5টা কম্পোনেন্ট থাকে, সোডিয়াম, পটাশিয়াম,
ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ট্রেস এলিমেন্ট টোটাল 9টা থাকে, যেমন জিঙ্ক, কোবাল্ট, তারপরে আয়রন, এগুলো থাকে, ঠিক আছে। ভিটামিনস এর মধ্যে কি থাকে? একটা থাকে ফ্যাট সলিউবল ভিটামিন, একটা থাকে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন কি থাকে? এ, ডি, ই, কে। আর একটা ওয়াটার সলিউবল ভিটামিন কি থাকে? ভিটামিন বি গ্রুপ আর ভিটামিন সি। ভিটামিন এ কেমিক্যাল নেম কি? রেটিনল, ঠিক আছে। ডেফিসিয়েন্সিতে কি হয়? জেরপ্থ্যালমিয়া হয়, কনজাংটিভাল জেরোসিস হয়, বিটার স্পট হয়, নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন এ, টি, ডি কেমিক্যাল নেম কোলেক্যালসিফেরল। হ্যাঁ, কোলেক্যালসিফেরল। ডি তে কি হয়? বাচ্চাদের কি হয়? রিকেটস হয়, আর অ্যাডাল্টে অস্টিওমেলেসিয়া, ঠিক আছে। ই, ই টোকোফেরল, ঠিক আছে। ই তে কি হয়? লেস ইনফার্টিলিটি, ঠিক আছে। ভিটামিন এ, ডি, ই, কে। কে ফাইলোকুইনল। কে ডেফিসিয়েন্সি কি হয়? ক্লটিং ফ্যাক্টর ডিস্টার্ব হয়, ঠিক আছে। তারপর ভিটামিন বি1 থায়ামিন, ডেফিসিয়েন্সি কি হয়? বেরিবেরি অ্যান্ড ওয়ারনেস এনসেফালোপ্যাথি, ঠিক আছে। বি1, বি2 রাইবোফ্লাভিন, ঠিক আছে। ডেফিসিয়েন্সি কি হয়? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠিক আছে। স্টোমাটাইটিস মিন্স ইনফ্লামেশন অফ ওরাল ক্যাভিটি, মাউথ, ঠিক আছে। ভিটামিন বি1, বি2, বি3 নায়াসিন। নায়াসিনে কি হয়? পেলেগ্রা হয়, 3D আর 4D। 3D তে কি হয়? ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, আর 4 ডেথ, ঠিক আছে। 1, 2, 3, 4 নাই 5। 5 এ প্যান্টোথেনিক অ্যাসিড। ডেফিসিয়েন্সি কি হয়? প্যারাস্থেসিয়া, ঠিক আছে। প্যান্টোথেনিক। ভিটামিন বি6 পাইরিডক্সিন। ডেফিসিয়েন্সি কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে। ভিটামিন বি7 বায়োটিন। ডেফিসিয়েন্সি কি হয়? চিলাইটিস। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, সবচেয়ে ইম্পর্টেন্ট ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কি হয়? নিউরাল টিউব ডিফেক্ট প্লাস মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। ফার্স্ট কোনটা? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, সায়ানো কোবালামাইন। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা পার্নিসিয়াস অ্যানিমিয়া, ফার্স্ট প্রায়োরিটি ভিটামিন বি12, ঠিক আছে। সেকেন্ড ফলিক অ্যাসিড, ঠিক আছে। বি12 লাস্ট ভিটামিন সি, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। আর রিচেস্ট সোর্স কোনটা থাকে? আমলা, ইন্ডিয়ান গুজবেরি, ঠিক আছে। নিউট্রিশন পার্ট খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা, ঠিক আছে। এটা কোনটা? বি1, বি2 নায়াসিন, ঠিক আছে। Following which category patient will get first priority in nursing care? Fracture patella, abdominal wound, head injury, ventricular fibrillation. কোনটা ফার্স্ট প্রায়োরিটি? ট্রায়াস ক্যাটাগরিতে কোনটা ফার্স্ট প্রায়োরিটি? কোনটা ফার্স্ট প্রায়োরিটি? কোনটা? ইসিজি। এটা কি ইসিজি গ্রাফ? ইসিজি গ্রাফের মধ্যে কি থাকে? পিওএফ, কিউআরএস কমপ্লেক্স, টিওএফ। পিওএফটা ইন্ডিকেট করে এটা উপরে পার্টটা থাকে কি? এট্রিয়াম পার্ট, আর নিচের পার্টটা কি থাকে? ভেন্ট্রিকুলার পার্ট, ঠিক আছে। নিচের পার্টটা থাকে ভেন্ট্রিকুলার পার্ট, একটা স্কুইজ করে আর একটা ব্লাড সার্কুলেট হয়, ঠিক আছে। তো একটা থাকে এট্রিওভেন্ট্রিকুলার, আরটা থাকে সেমিলুনার ভালভ। এখানে কি দুইটা ভালভ থাকে? ট্রাইকাসপিড, বাইকাসপিড, আর এখানে থাকে পালমোনারি অ্যাওর্টিক। তো নিচের পার্টটা কি? সেমিলুনার ভালভ, উপরটা এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ঠিক আছে। তো ইসিজির মধ্যে পিওএফ ইন্ডিকেট করে আপার পার্টটা, মানে আর্ট্রিয়াল কন্ট্রাকশন, আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক আছে। উপরের পার্টটা কন্ট্রাক্ট যখন করে তখন ইসিজির পিওএফটা আসে। পিওএফ কখন আসে? যখন উপরের পার্টটা যখন কন্ট্রাক্ট করে তখন পিওএফ আসে। পিওএফ এর মধ্যে কোনো গড়বড় মানে এট্রিয়াম পার্টে কোনো গড়বড় আছে, ঠিক আছে। নেক্সট কি? কিউআরএস কমপ্লেক্স। কিউআরএসটা ইন্ডিকেট করে লোয়ার পার্টটা, মানে ভেন্ট্রিকুলার পার্টটা। কিউআরএস ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে। তো এটার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, কিউআরএস কমপ্লেক্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, এটা ইন্ডিকেট করে, ঠিক আছে। আর লাস্টে কি? ফিলিং হয়, রিপোলারাইজেশন,
ভেন্ট্রিকুলার টি ওয়েভ ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ঠিক আছে। কন্ট্রাক্ট তো করে, কন্ট্রাক্ট করার পরে আবার এটা রিল্যাক্স হয় না, রিপোলারাইজেশন হয় না, তো এটা ইন্ডিকেট করে রিপোলারাইজেশন। বোঝা গেল? ঠিক আছে। ইসিজি অ্যাবনরমালিটিস এর মধ্যে কি কি থাকে? সাইনাস টেকিকার্ডিয়া থাকে। ধরো তুমি ক্লাসে আসার সময় বাইরে থেকে দৌড়ে দৌড়ে এলে, ঠিক আছে, এটা সাইনাস টেকিকার্ডিয়া, ঠিক আছে। এটা থাকে সাইনাস টেকিকার্ডিয়া, এটা থাকে সাইনাস ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে। এই দুটোটা নর্মাল, ঠিক আছে। আমরা যখন একটু স্পিডে কাজ করি তখন টেকিকার্ডিয়া হয়, নর্মাল জিনিস, এটা কোনো অ্যাবনর্মাল না। এটা থাকে প্যাক প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন মিন্স এখানে একসঙ্গে দুইটা হয়, দুইটা পি ওয়েভ আসে, ঠিক আছে। একটা হওয়ার আগে আরেকটা আসে, এটা বলে প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। এটা থাকে আর্টেরিয়াল ফ্লাটার, এটা থাকে আর্টেরিয়াল ফিব্রিলেশন। আর্টেরিয়াল ফ্লাটারে কি হয়, টু শেপ দেখা যায়, এরকম পি ওয়েভটা এরকম দেখা যায়, এটা হবে আর্টেরিয়াল ফ্লাটার। আর্টেরিয়াল ফিব্রিলেশন একটা থাকে, আর্টেরিয়াল সব পি ওয়েভের মধ্যে গড়বড় থাকে, ঠিক আছে। এরপর থাকে ভেন্ট্রিকুলার, প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, একসঙ্গে দুইটা ভেন্ট্রিকুলার পার্ট আসে। ইসিজি গ্রাফ যখন দেখবে যে এই একটা ভেন্ট্রিকল নরমালি একটা থাকার কথা, এটার আগে আরেকটা আসে, এটা ছোট, মানে এটা প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ঠিক আছে। এটা থাকে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এটা থাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। সবচেয়ে ডেঞ্জারাস ভেন্ট্রিকুলার পালসলেস বিটি এন্ড ভিএফ, পালসলেস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, পালসলেস ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যখন পালসলেস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয়, পালসলেস ফিব্রিলেশন হয়, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ভিটি, এটা ভিএফ, বাট দুটোটা পালসলেস। পালসলেস যখন এই দুইটা পালসলেস হয়, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তখন একটাই ট্রিটমেন্ট থাকে ডিফিব্রিলেটর, আর সেকেন্ড কোনো ট্রিটমেন্ট থাকে না, ঠিক আছে। হয় পেশেন্ট ডিফিব্রিলেটর বাঁচবে, নয়তো বা এক্সপায়ার, ঠিক আছে। কারণ এখানে যে ভেন্ট্রিকুলার পার্ট থাকে, ভেন্ট্রিকুলার পার্ট এতটাই কন্ট্রাক্ট করে, সেখানে কন্ট্রাকশন 300 to 400 পর্যন্ত হয়, ঠিক আছে। মানে এগুলো কিছু দেখা যায় না, জাস্ট এভাবে এভাবে দেখা যায় ইসিজি গ্রাফের মধ্যে, ঠিক আছে। এভাবে এভাবে দেখা যায় ইসিজি গ্রাফের মধ্যে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে। ইসিজি ভেন্ট্রিকুলার পার্টটা মানে এটা এতটাই সুইচ করে এটা 300 to 400 পর্যন্ত যায়, ঠিক আছে। তো যার কারণে এখানে শুধুমাত্র একটাই ট্রিটমেন্ট, কি ডিফিব্রিলেটর, ঠিক আছে। তো ফার্স্ট প্রায়োরিটি কোনটা? হেড ইনজুরি না, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, বুঝা গেল? ইউটিউবের মধ্যে ইসিজি ক্লাস আছে, যদি ইন্টারেস্ট লাগে একবার দেখে নিন ইউটিউবের মধ্যে, ঠিক আছে। এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না, যদি দেখতে হয় দেখে নিন। The best time for insertion of IUD in women, ঠিক আছে। Intrauterine contraceptive device, সেকেন্ড জেনারেশন ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ফার্স্ট জেনারেশনে কি ছিল? লাইপেস লুপ, ঠিক আছে। আর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালিউ রেট লাইপেস লুপে ছিল। ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস কি করে? এটা পুরাটা একটা ইউটারাসের মধ্যে আনফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ফার্টিলাইজেশনে প্রোটেক্ট করে, ইমপ্লান্টেশনে প্রোটেক্ট করে, সার্ভাইকাল মিউকাস ঠিক করে, যার কারণে স্পাম মোটিলিটিটা ঠিকভাবে থাকে না, ঠিক আছে। আইওডি ইনসারশনের সবচেয়ে বেস্ট টাইম ফার্স্ট 7 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল। ফার্স্ট যদি না থাকে তখন 8 to 10 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। ফার্স্ট 7 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল, এটা ফার্স্ট প্রায়োরিটি। যদি না থাকে 8 to 10 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। ফার্স্ট 7 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে, এটা ফার্স্ট প্রায়োরিটি। যদি না থাকে 8 to 10 days আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল, আফটার মেনস্ট্রুয়েশন সাইকেল। আর যদি না হয়, মানে এনবিটির ক্ষেত্রে কবে? 3 days আফটার ডেলিভারি। এলএসসিএস এর ক্ষেত্রে কবে? এলএসসিএস বিফোর ডিসচার্জ। আর যদি না করে, এই টাইমের ভিতরে যদি না করে 6 to 8 weeks আফটার ডেলিভারি। ঠিক আছে। দ্য বেস্ট টাইম ফর ইনসারশন অফ আইওডি উইদিন ফার্স্ট উইক অফ সেসেশন অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড 14 days এক্সেস, 1 week বিফোর দ্য মেনস্ট্রুয়েশন পিরিয়ড। আরে বিফোর কি ব্যাপার? ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেল না, হ্যাঁ ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেলও করা যায়, বাট এটা আইওডির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে।
তো বেস্ট টাইম ফার্স্ট, কেন? কারণ তখন কি থাকে, সার্ভাইকাল অস ওপেন থাকে, ঠিক আছে। হ্যাঁ, আমি তো বললাম ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেল বেস্ট টাইম, বাট ওইখানে তখন করলে কি হয়, এটা মানে ফিক্স না হওয়ার চান্স থাকে, ঠিক আছে। যদি এখানে অপশন না থাকতো তখন এটা অপশন, ঠিক আছে। কোনটা আসলো? হ্যাঁ, ঠিক আছে। ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেল সব কন্ট্রাসেপটিভের সবচেয়ে বেস্ট টাইম ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, সব কন্ট্রাসেপটিভের বেস্ট টাইম ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। যদি অপশন না থাকে তখন ফিফথ ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। এই ক্ষেত্রে এটাও করা যায়, এটাও করা যায়, ঠিক আছে। বাট এটা অনেকটা বেস্ট, কারণ কি তখন মেনস্ট্রুয়াল ব্লিডিং থাকে না। আমি যদি নর্মাল ওরাল পিল নিই, ওরাল পিল নিলে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, কারণ এটা তো ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে, আর ওরাল পিল নিলেও নেওয়া যায়। তো সব কন্ট্রাসেপটিভের ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, যদি না থাকে তখন ফিফথ ডে অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। এখানে এটাও করা যায়, ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেলও করা যায়, কিন্তু এখানে করলে পরে কি হয়, ব্লিডিং হওয়ার চান্স থাকে। করা যায়, অসুবিধা নেই। আর এখানে এটা এটাই বেস্ট, এটাই বেস্ট প্রায়োরিটি এখানে, ফার্স্ট ডে অফ ফার্স্ট উইক অফ সেসেশন মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। দুইটাই কারেক্ট আনসার, যখন এবং দুইটা থাকে এটাই প্রায়োরিটি, ঠিক আছে। তো মেনস্ট্রুয়েশন সাইকেলের ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসে, এটা সেকেন্ড জেনারেশনের কন্ট্রাসেপটিভ ডিভাইস, বাট এটার ফেলিউর রেটটা অনেকটা বেশি, ঠিক আছে। কারণ এখানের মধ্যে কি হয়, ব্লিডিং হওয়ার চান্স থাকে, পেন হওয়ার চান্স থাকে, হ্যাঁ। আর কোনো ওমেন বা বেনিফিশিয়ারি যদি উইলিংলি চেক না করে, যে টেল থাকে, টেল যদি উইলিংলি চেক না করে, তখন এক্ষেত্রেও এটা নর্মাল লোকেশন থেকে এটা কি থাকে, আপার ইউট্রাইন সেগমেন্টে থাকে। নর্মাল লোকেশন থেকে এটা যখন ডিসপ্লেস হয় তখন এটা অনেক কমপ্লিকেশন হয়, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মধ্যে সবসময় একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করে 380 কপার টি 380 এ, আর এটা থাকে 375, ঠিক আছে। কপার টি 375, এটা 5 ইয়ার্সের জন্য, আর এটা 10 ইয়ার্সের জন্য, ঠিক আছে। এই দুটো কোশ্চেন সবসময় জিজ্ঞেস করে, কপার টি 380 আর 275, ঠিক আছে। তো ফ্যামিলি প্ল্যানিং এর যে পার্টটা একটু ভালো করে দেখো, ফ্যামিলি প্ল্যানিং এর পার্টটা এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে, কমিউনিটির পার্টটা 10 মার্কস ফ্যামিলি প্ল্যানিং থেকে, ঠিক আছে। অ্যাপের মধ্যে ক্লাস দেওয়া আছে, ইউটিউবের মধ্যে ডেমনস্ট্রেশন দেওয়া আছে, তাহলে সবগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং এর পার্টটা। আচ্ছা, এটার জন্য অলরেডি কমপ্লিট তো না রেজিস্ট্রেশন? যদি কমপ্লিট না হয়, রেজিস্ট্রেশন ইমিডিয়েটলি কমপ্লিট করো। মক টেস্টের ডেট এক্সাম ডিক্লেয়ার করো, তখন তোমাদের মক টেস্টের এটা করা হবে, ঠিক আছে। তোমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে এটা দেওয়া থাকবে, ফর্ম ফিল আপের যে লিঙ্কটা, গুগল ফর্মটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। টোটালি ওএমআর বেস এক্সাম, সিএইচও নার্সিং অফিসারের জন্য একসঙ্গে করানো হবে। আর যদি অসুবিধা হয় ফোন করতে পারো এই নাম্বারে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে কোর্স ইনফরমেশন। এখানে একটা জিনিস করা আছে যে কুইক প্রিপারেশন, ঠিক আছে। যারা লাস্টের দিকে মানে মনে করো যে আমার শেষ টাইমে প্রিপারেশন আমার বেস্ট প্রিপারেশন হয়, যেমন এক্সামের টাইমও দেখা যায় যে কি লাস্ট নাইট প্রিপারেশন, লাস্ট 2 নাইট প্রিপারেশন। তো যারা ওইরকম মেন্টালিটি বা ওইরকম মানে হেবিচুয়াল যারা, ঠিক আছে, তো তার জন্য এটাই বেস্ট, এমসিকিউ সিরিজ বেস্ট, ঠিক আছে। এমসিকিউ সিরিজের মধ্যে কি হয়, আমার প্রতিটা সাবজেক্টের যে টোটাল যে টপিকগুলা সবগুলাই ডিসকাস করা থাকে। তো এটা বেস্ট, যারা মনে করে যে টাইম শর্ট, আমার এত কিছু পড়ার টাইম নেই, বা এত সিলেবাস কমপ্লিট করা, এত ভিডিও কমপ্লিট করা নেই, তার জন্য এটাই সবচেয়ে বেস্ট। তো এখানে অ্যাপ ডাউনলোড করতে পারো, অ্যাপের মধ্যে থাকবে। আর এটা নেক্সট আমাদের আপকামিং সেশনের প্ল্যান, নার্সিং অফিসার, যেটা গভর্নমেন্টের আন্ডারে টোটাল 332 পোস্ট আসার সম্ভাবনা আছে। তো এটা আমাদের নেক্সট টার্গেট, আর এগুলো রানিং বেস চলছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে আবার ডিসকাস করা।